আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস হবে। তো 3 নাম্বার ক্লাসে আমরা যে বিষয়গুলো পাচ্ছি, অনেকগুলো টুলস নিয়ে আলোচনা করব আজকে। তবে আজকের যেই টুলসগুলো আছে এর মধ্যে আহ, কয়েকটা টুলস খুব বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে হচ্ছে ফার্স্টে যেটা আছে সেটা ক্লোন স্টেম টুল, তারপরে হচ্ছে ইরেজার টুল, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, আর গ্রেডিয়েন্ট টুল। আর বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি আমরা দেখব সবগুলোই, তবে অতটা ইম্পর্টেন্ট না। অর্থাৎ কাজ করতে গেলে বাকি যে টুলসগুলো আছে সেগুলো আমাদের খুব বেশি ক্লায়েন্টের কাজগুলোতে যে ব্যবহার হয় তা মানে হয় না। তো যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলোতে আমরা বেশি প্র্যাকটিস করব, আর যেগুলো কম ব্যবহার হয় সেগুলো মোটামুটি একটু জাস্ট আমরা জেনে রাখবো যে কোন টুলটা দিয়ে কী কাজটা করা হয়। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্লোন টুলের ব্যবহার, ক্লোন স্টেম টুল। তো ক্লোন স্টেম টুলটা দেখার জন্য আমি এখানে একটা ছবি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, তো ক্লোন স্টেম টুলটা পাবো আমরা এই যে এখানে ব্রাশ টুলের ডান দিকে। এখানে দুইটা টুল আছে, একটা হচ্ছে ক্লোন স্টেম টুল আর একটা হচ্ছে প্যাটার্ন স্টেম টুল। তো ক্লোন স্টেম টুলের কাজ হলো ক্লোন করা, অর্থাৎ কোনো কিছুকে কপি করা বা অ্যাড করা বা এটার মাধ্যমে ম্যানুয়ালি রিমুভ করা যায়। তো আমরা গত ক্লাসে এখানে হিলিং ব্রাশ টুলের ব্যবহার দেখছিলাম। এটা যেভাবে ব্যবহার করতে হয় ঠিক এইভাবে এটাও ব্যবহার করতে হয়, তবে দুইটা ব্যবহারের সিস্টেম এক হলেও কাজটা আলাদা। অর্থাৎ এটা যখন আমরা ব্যবহার করছিলাম তখন আমাদেরকে ফার্স্টে একটা সোর্স পয়েন্ট দেখায় দিতে হচ্ছিল অল্টার প্রেস করে ক্লিক করার মাধ্যমে। তো এটার ক্ষেত্রে একই, অর্থাৎ যখন আমরা এটা ব্যবহার করতে যাব তখন আগে অল্টার প্রেস করে আমাকে একটা সোর্স পয়েন্ট দেখায় দিতে হবে, তারপরে আমরা যেখানে গিয়ে ক্লিক করব সেখানে সেই জিনিসটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো ব্যবহার এক, বাট কাজটা একটু আলাদা। কাজটা আলাদা কি? হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে আমরা যখন সোর্স পয়েন্ট নিয়ে যখন যেখানে অ্যাপ্লাই করতে যাব সেইখানে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকে সেই কালারটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, অর্থাৎ সেটার আশেপাশের কালারের সাথে এটা ব্লেন্ড হয়ে যায়, মিশে যায়। আর ক্লোন স্টেম টুলটা আমরা সেমভাবে সোর্স পয়েন্ট নিয়ে তারপর যখন কালার অ্যাপ্লাই করতে যাব তখন এটা ব্লেন্ড হবে না বা আশেপাশের কালারের সাথে এটা মিশে যাবে না। এটা যা পাবে মানে সোর্সে যেই কালারটা পাবে, যেমন কালার পাবে বা যেরকম পাবে, যেখানে অ্যাপ্লাই করব ঠিক ওই রকমই অ্যাপ্লাই করে ফেলবে। তো আমরা একটু পার্থক্যটা একটু দেখি তাহলে বুঝতে পারবো। যেমন আমি হিলিং ব্রাশ টুলটা ফার্স্ট একটু নিচ্ছি, নেওয়ার পরে মনে করেন আমি এখন এই নৌকাটা এদিকে আরেকটা কপি তৈরি করতে যাচ্ছি। তো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে এসে এই যে ক্লিক করে ড্র্যাগ করতেছি। তো আমি একটা ক্লিক করে পুরোটা ড্র্যাগ করতেছি। দেখেন আমার যেখানে সোর্স পয়েন্টটা নিয়েছিলাম সেখানে কিন্তু একটা প্লাস সাইন দেখা যাচ্ছে। তো এই প্লাস সাইনটার নিচে যে কালারগুলো পাচ্ছে সেই কালারগুলো এখানে অ্যাপ্লাই করতেছে। তো অ্যাপ্লাই যখন করতেছে তখন এখানকার মানে এই নৌকাটার কালারটা পুরোটাই দেখা যাচ্ছে। বাট যখন আমি ক্লিকটা ছেড়ে দিব, এখনও কিন্তু আমি ক্লিকটা ছেড়ে দেইনি, ক্লিকটা যখনই আমি ছেড়ে দিব তখন দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডে যেই সবুজ কালার, পানির কালার, এগুলো যে কালারগুলো আছে এটার সাথে এই নৌকাটা ব্লেন্ড হয়ে যাবে। আচ্ছা, এখানে পুরোপুরি এটা ব্লেন্ডটা হয় নাই, মানে ক্লোন স্টেম টুলের মতোই কিছুটা কাজ করতেছে, তবে এটা মেনলি হচ্ছে ব্লেন্ড হয়ে যায়। তবে ক্লোন স্টেম টুলটা যেটা করবে যে একেবারে যা পাবে সেটাই অ্যাপ্লাই করবে। আগেরটা কিছুটা চারদিকে কিছুটা মিশে যাচ্ছিল, বাট এইটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। যেমন আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করতেছি, এখানে যা পাবে সেটা অ্যাপ্লাই করে দিবে। আগেরটা কিন্তু সাইড দিক দিয়ে আশেপাশে যে কালারগুলো ছিল সেগুলোর সাথে একটু মিশে যাচ্ছিল, বাট এটার ক্ষেত্রে আর সেটা হচ্ছে না। বা আরেকবার একটু দেখাই, যেমন আমি এটা নিয়ে এখানে অ্যাপ্লাই করতেছি, করার পরে যখন ক্লিকটা ছেড়ে দিব দেখেন এখানে এই জিনিসটা কিন্তু এই যে চার পাঁচটা দেখেন এটা কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে বা মিশে যাচ্ছে। বাট এই একই জিনিস যখন আমরা ক্লোন স্টেম টুলটাতে করব তখন আর এই কাজটা হবে না। এখানে এসে যদি ক্লিক করি যা পাচ্ছে সেটাই এখানে অ্যাপ্লাই করতেছে। তো ক্লোন স্টেম টুলের বেসিক ব্যবহারটা হচ্ছে এইটাই, যে যেখানে আমরা সোর্স পয়েন্ট নিব তারপরে যেখানে গিয়ে অ্যাপ্লাই করব সেখানে ওই জিনিসটা সেম টু সেম অ্যাপ্লাই করবে, কোনো কালারের সাথে সেটা ব্লেন্ড হবে না। আশেপাশে যেরকমই কালার থাকুক না কেন কোনো কালার সেটার সাথে ব্লেন্ড হবে না। তো এখন এটা দ্বারা আমরা আসলে কি কি কাজ করতে পারবো? এটার অনেক কাজ, ফটো এডিটিং রিলেটেড কাজ করতে গেলে
এই টুলের ব্যবহারটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই জন্য এই টুলটার ব্যবহারটা আপনারা প্রত্যেকেই ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টুলস হচ্ছে এইটাই, ক্লোন স্টেম টুল। তো এখন এটার কয়েকটা ব্যবহার আমি করে দেখাচ্ছি। যেমন মনে করেন এখানে আমরা এই যে গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে যে কোনো একটা অবজেক্ট রিমুভ করার কাজ। তো অবজেক্ট রিমুভ করার জন্য ম্যানুয়াল অটোমেটিক যে টুলটা আমরা দেখলাম, যেমন হচ্ছে কন্টেনার মুভ টুল, এইটার যেই ব্যবহারটা ছিল, বা এডিট মেনু থেকে কন্টেনারটা সিলেক্ট করে ওকে প্রেস করলে অবজেক্টটা রিমুভ হয়ে যেত। বাট সেই ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে অটোমেটিক রিমুভ করতে গেলে কিছুটা প্রবলেম থেকে যায়, অর্থাৎ আশেপাশের অন্যান্য কোনো কালার ভিতরে চলে আসতে পারে। বাট আমরা যদি ম্যানুয়ালি কাজটা করি ক্লোন স্টেম টুলের মাধ্যমে, তাহলে সেই জিনিসটা আর হবে না। তো আমি যেমন একটু দেখাচ্ছি, যেমন ধরেন এই নৌকাটাকে আমরা মুছে ফেলবো। তো আমি একটু দেখি যে এটা এই কন্টেনারটাতে কতটুকু হয়। তো আমি ফার্স্টে দেখবেন যদি কন্টেনার মুভ টুল দিয়ে বা কন্টেনারের অপশনের মাধ্যমে যদি কাজটা হয়ে যায় তাহলে তো হলোই, আর যদি এটাতে ভালো না হয় তখন আমাদেরকে ম্যানুয়ালি কাজ করতে হবে। তো আমি একটু দেখি, যেমন হচ্ছে এডিট থেকে ফিলে যাচ্ছি, এখান থেকে কন্টেনারটা সিলেক্ট করে ওকে দিলাম। হ্যাঁ, এখানে মোটামুটি কিন্তু বেশ ভালোই হয়েছে, বাট এই জায়গাতে হালকা একটু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটু হালকা বোঝা যাচ্ছে, এবং এই জায়গাতেও হালকা একটু এই জিনিসটা সামনে চলে আসছে, মানে খুব বেশি না বোঝা গেলেও হালকা একটু বোঝা যাচ্ছে। তো আমরা যদি এই কাজটা ক্লোন স্টেম টুল দিয়ে করি তাহলে কিন্তু জিনিসটা আরও স্মুথ হবে, মানে আরও ভালো করে জিনিসটাকে রিমুভ করা যাবে। তো এটার ক্ষেত্রে আমি ধরেন এইখান থেকে সোর্সটা নিচ্ছি, আর এই ক্লোন স্টেম টুল দিয়ে সোর্সটা আপনাকে সঠিকভাবে নিতে হবে এবং প্রথম ক্লিকটাও সঠিকভাবে করতে হবে। অর্থাৎ আমি দেখেন এইখান থেকে সোর্স নিলাম, আমি তো এইখান থেকে বা উপর থেকেও নিতে পারতাম, বাট আমি দুইটা এই যে মানে পানি আর মাটির মাঝামাঝি থেকে সোর্সটাকে আমি নিছি, ঠিক আছে। তো এইগুলো আসলে প্র্যাকটিস করতে করতে আপনি বুঝতে পারবেন যে কখন কোথায় থেকে সোর্সটা নিতে হবে এবং প্রথম ক্লিকটা কোথায় করতে হবে। তো আমি এখন যদি এখান থেকে নিলাম, নিয়ে আমি যদি এখন এখানে এসে ক্লিক করি তাহলে কিন্তু এই যে মানে ধারটা উপরে চলে আসবে, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, এই ধারের সাথে এখানে ধারটা যখন এই যে মিলে যাচ্ছে, দেখেন ব্রাশের ভিতরে কিন্তু কালারটা দেখা যাচ্ছে। তো যখন দেখবো যে হ্যাঁ এই পাড়ের সাথে মানে এই পাড়টা মিল আছে বা এই ধারটা বর্ডারটা মিলে যাচ্ছে, তখন আমি ফার্স্টের ক্লিকটা করব। ফার্স্টের ক্লিকটা করার পরে যখন আমি এই যে ক্লিক করে উপরে নিচে ড্র্যাগ করব, তখন ওইখানকার মানে এই যে যেখানে সোর্সটা নিছিলাম সেখানকার কালারটা এর ভিতরে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই টুলটাতে ব্যবহার করলে এত সুন্দরভাবে যে কোনো একটা অবজেক্টকে রিমুভ করা যায় যে এখানে যে আগে কিছু ছিল বোঝার উপায় থাকে না, ঠিক আছে। আপনারা যে ইফতেখার ভাইয়া আপনি যে বোর্ডটা রিমুভ করছেন হিলিং ব্রাশ টুল দিয়ে, তো এই টুলটাতে যদি করেন সেই ক্ষেত্রে দেখবেন যে একেবারে খুব সুন্দরভাবে মুছে ফেলতে পারবেন, বা ওটা মানে বোঝা যাবে না যে আগে কিছু ছিল, ঠিক আছে। আমি আরও একটা করে দেখাচ্ছি এই টুলটার ব্যবহার। যেমন ধরেন এখানে দেয়ালের ভিতরে লেখা আছে, এই লেখাটাও আমরা যদি চাই মুছতে পারবো। তো মুছার জন্য আমি ক্লোন স্টেম টুলটা আবার নিচ্ছি, নেওয়ার পরে আমাকে এখন সোর্স পয়েন্ট একটা দেখা দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন আগের যেই ছবিতে আমরা কাজ করলাম সেই ছবির যেই সোর্স পয়েন্টটা নেওয়া ছিল সেইটাই এখনো মাউসের সাথে বা আমাদের যেই সোর্স পয়েন্ট হিসাবে যেটা কার্সার আছে কার্সারের সাথে কিন্তু আগের সোর্স পয়েন্টটাই লেগে আছে বা ওটাকে ধরে রাখছে। তো আমাদের নতুন যখন ছবি আমরা নিচ্ছি তখন অবশ্যই আমাদেরকে সোর্স পয়েন্টটা আবার নতুন করে সিলেক্ট করতে হবে। তো নতুন করে সিলেক্ট করব কোথায় থেকে বা কোন জায়গা থেকে আমরা সোর্স পয়েন্টটা নিব সেটা এখন দেখি। যেমন ফার্স্টে যদি আমি এইখানকার এই কালারটা মুছতে চাই তাহলে আমি এখানকার একটা কালারকে সোর্স হিসাবে নিতে হবে। এখানকার কালার আর এখানকার কালার প্রায় সেম, তো আমি এখান থেকে একটা কালার নিচ্ছি, এখান থেকে সোর্স নিলাম। বা এই যে বর্ডারটা আছে এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পরে এটার সাথে এটা মিলবে না, দেখেন এখানে এটা আছে একরকম, এটা কিন্তু মানে উল্টা হয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা যদি নেই তাহলে কিন্তু এটা মিলতেছে না। সেই ক্ষেত্রে আমাকে এখানকার যে উপরে যে ফাঁকা জায়গাটা আছে এখান থেকে সোর্সটা দিতে হবে, এবং সোর্সটা নিয়ে অনেক সময় দেখবেন যে যেরকম বেশি হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আবার এখানে অপাসিটি নামে একটা বিষয় আছে, এটা মানে কম বেশি করার যদি প্রয়োজন হয় কম বেশি আমরা করে নিতে পারবো। অপাসিটিটার কাজ হচ্ছে যে আমরা যে কালারটা নিচ্ছি সেটা কি 100% অ্যাপ্লাই করব নাকি কিছুটা কম অ্যাপ্লাই করব সেটা। তো
তো যদি প্রয়োজন হয় আমরা কমাই নিব। তো আগে দেখি যে এটা দিয়ে আমরা কম না নিয়ে মানে 100% রেখে করতে পারি কিনা। এখানে ব্লার হয়ে যাচ্ছে, ব্লার তো হওয়ার কথা না। আচ্ছা এখানে কি হচ্ছে, এই যে ঠিক আছে। এখন ঠিক আছে, আমি পুরাটা রিমুভ করে দেখাচ্ছি না, আপনাদের কাজ থাকবে এটা পুরাটা করা এবং নিখুঁতভাবে করবেন যেন বোঝা না যায়। আচ্ছা এখানে কালারটা পাশাপাশি থাকাতে মানে এখানে লাইট আর ডিপ কালার হওয়াতে যখন আমি ক্লিক করে ড্র্যাগ করতেছি তখন এখানকার কালারটা একটু ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, বা এখানকার কালার যদি এখানে দেয় তাহলে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাকে অপাসিটিটা কমাই নিতে হবে। অপাসিটিটা কমাই নিলে তখন জিনিসটা যেটা হবে যে এটা মানে মিশে যাবে। ফার্স্টে এটা আগে মুছে নিতে হবে, মুছে নেওয়ার পরে অপাসিটিটা কমায় তারপরে এটা অ্যাপ্লাই করতে হবে। আগে এভাবে মুছে নিলাম। এখন এই যে কালারটা একটু যে 19-20 লাগতেছে এটা ঠিক করার জন্য এখন অপাসিটিটা কমাই নেব। অপাসিটিটা কমাই নিয়ে তারপরে যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা তো এইভাবে পুরোটাই মুছা যাবে। তো আমি আর পুরোটা দেখাচ্ছি না। তো আশা করি আপনারা ক্লোন স্টেপ টুলের ব্যবহারটা বুঝতে পারছেন। এটা কি সবাই বুঝতে পারছেন না কারো কোনো প্রবলেম আছে? এটার উপরে যদি ফিল দিয়ে কাজ করি সেম কাজ হবে নাকি? না, ফিল দিয়ে যদি এখানে কাজ করেন কাজ এটা হবে না। ফিল দিয়ে বলতে আপনি কি ফিল কালার দিবেন না এখানকার যেই এটা অবজেক্টটা ওই যে রিমুভ করতে আপনার ওই যে চাচ্ছেন? ইউটিউব লেখাটা যেভাবে হ্যাঁ হ্যাঁ, মুছে না এই ফেলছিলেন, হ্যাঁ ক্ষেত্রে ওরকম এটা আর কি। নাও হতে পারে। কারণ দেখেন ইউটিউব ওটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রায় একই রকম ছিল, বাট এখানে কিন্তু এই যে উঁচা নিচা বা একটা ডিজাইন আছে। তো এইটা যদি মুছতে চান তাহলে ওইভাবে হবে না। হ্যাঁ, তো সব ভাই ক্ষেত্রে এখানে যে কালারটা এখানে হ্যাঁ বলেন। রিমুভ করতেছেন আবার নিয়ে আসতেছেন, এটা কিভাবে একদম মানে রিমুভ রেড করতে কালারটা প্রথমে রিমুভ আবার নিয়ে আসতেছেন ওই যে আবার আন্ডু রিমুভ করছে, করতেছেন, আন্ডু এটা করছে, কি? আন্ডু, কন্ট্রোল জেড আন্ডুটা দিয়ে তো আন্ডু। এডিটের ভিতরে যে কন্ট্রোল জেড। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে আন্ডু হচ্ছে। ঠিক আছে, এই যে এটার ক্ষেত্রে কিন্তু এই যে ফার্স্টে একটা ক্লিক করে জিনিসটা মিলাই নিতে হবে। এগুলো একটু সময় দিয়ে করলে একদম পারফেক্ট হয়। একটু সময় দিয়ে করতে হবে। ঠিক আছে, জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদেরকে ছবিটা একটু ওপেন করে দেখালাম। এটা কিন্তু একটা ক্লায়েন্টের কাজ ছিল, এই লেখাটা মুছারই একটা কাজ ছিল। ঠিক আছে, এইটা ক্লায়েন্ট দিছে যে এই লেখাটা মুছে দিতে হবে। আচ্ছা, এরপরে এটা আরেকটা কাজ ছিল, যেমন ধরেন এটার একটা আমার ইউটিউবে একটা ভিডিও আছে, ওটা দেখলে বুঝতে পারবেন, ক্লোন স্টেম টুলের একটা ভিডিও। হ্যাঁ, যে এই অবজেক্টগুলো রিমুভ করার কাজ ছিল, যে নিচে যে অবজেক্টগুলো আছে সেগুলো রিমুভ করে দিতে হবে। তো এইটা আপনারা এটা আপনাদের হোমওয়ার্কের জন্য থাকবে, হোমওয়ার্ক হিসাবে। যদি না পারেন বা যদি কোনো মানে সমস্যা মনে করে তাহলে ইউটিউবের ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, আমার চ্যানেলে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, ভিডিওটা দেখে নিলেও বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা, তো এই ছিল হচ্ছে ক্লোন স্টেম টুলের মোটামুটি ব্যবহার। তো আমরা সামনে আরও এটার কিছু ব্যবহার আমরা দেখব, যখন আমরা প্রজেক্ট ভিত্তিক মানে কাজগুলো শিখব বা করব তখন আমরা এই আরও কিছু ব্যবহার দেখব। তো এখন আসি হচ্ছে প্যাটার্ন স্টেম টুলের ব্যবহারটা। প্যাটার্ন স্টেম টুলটা হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য মূলত এটা ব্যবহার হয়ে থাকে। যেমন হচ্ছে আমি এখানে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো প্যাটার্ন স্টেম টুলটা সিলেক্ট করার পরে কন্ট্রোল বারে যে এখানে একটা অপশন পাবেন, ড্রপ ডাউনের মতো একটা অ্যারো পাবেন। এর ভিতরে এখানে আসছে হচ্ছে মাত্র 3টা ফোল্ডার, ট্রিজ, গ্রাস আর হচ্ছে ওয়াটার। তো এগুলো হচ্ছে আপনার প্যাটার্ন। আমরা যেই বিভিন্ন ধরনের প্যাটার্নের যে ডিজাইনগুলো দেখি, বিশেষ করে টাইলসের যে ডিজাইনগুলো থাকে দেখবেন যে সবগুলো কিন্তু টাইলসে একই ডিজাইন থাকে, মানে যেই
ডিজাইনটা থাকবে ওগুলো কিন্তু প্রত্যেকটা টাইলসে একই ডিজাইনই থাকে। তো এইরকম একটা বিষয় হচ্ছে এই প্যাটার্ন। যেমন এখানে কয়েকটা ডিজাইন আগে থেকে তারা রেডি করে রাখছে, আমরা চাইলে নিজেরা বানাই নিতে পারবো, চাইলে আমরা ডাউনলোড করে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এইটা ব্যবহার করার জন্য জাস্ট ক্লিক করে ড্র্যাগ করতে হবে, তাহলে সেই প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা যদি আমাদের সিলেকশন করা থাকে তাহলে ওই সিলেকশনের ভিতরেই অ্যাপ্লাই হবে। যেমন সিলেকশন করে নিলাম, এখন আমি যে ক্লিক করে ড্র্যাগ করলাম, যে প্যাটার্নটা সিলেক্ট করা ছিল সেটা অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে আবার ধরেন এখানে আরেকটা সিলেক্ট করলাম, এটা ডিজাইনটা হচ্ছে এরকম। আর ব্রাশ সাইজ ছোট বড় করার জন্য আগের মতো শর্টকাট কি হচ্ছে থার্ড ব্র্যাকেট। তো এখানে কিন্তু একই জিনিস বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হয়ে একই জিনিস মানে রিপিট হওয়ার মাধ্যমে এই ডিজাইনটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আবার যদি গ্রাসটা দেখি এখানে আছে হচ্ছে এই যে এরকম কিছু ডিজাইন, তারপরে এই যে ঘাসের আর কি কিছু ডিজাইন এখানে দিয়ে রাখছে, তারপরে এখানে আছে হচ্ছে পানির। তো এখানে ডিফল্ট ভাবে অল্প কিছু আছে, আর আমরা চাইলে বানাই নিতে পারবো। বানানোর জন্য কি করবেন সেটা একটু দেখাচ্ছি। বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আগে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে, বা যে কোনো একটা ইমেজ থেকেও আপনি চাইলে একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে যে একটা সিলেকশন তৈরি করতে হবে। সিলেকশনটা হবে অবশ্যই চারকোনা সিলেকশন, অর্থাৎ এখানকার যে প্যাটার্নগুলো আছে সবগুলোই দেখেন এখানে যে বক্সগুলো আছে সবগুলো কিন্তু চারকোনা স্কোয়ার। তো একটা স্কোয়ার একটা সিলেকশন করে নিতে হবে ফার্স্টে। তো আমি এখান থেকে জাস্ট একটু এখান থেকে এরকম একটা সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে মনে করেন এখন এইটাই আমি প্যাটার্ন হিসাবে তৈরি করব। তো সিলেকশন করার পরে আমাদেরকে যেতে হবে হচ্ছে এডিট মেনু, এর ভিতরে নিচের দিকে আসলে এই যে মাঝামাঝিতে আসলে পাবো হচ্ছে ডিফাইন প্যাটার্ন। এই ডিফাইন প্যাটার্নে ক্লিক করার পরে যে কোনো একটা নাম দিয়ে তারপরে ওকে প্রেস করলে এটা এই প্যাটার্নের যে ঘরটা আছে এর ভিতরে নিচের দিকে আসলে আমরা পেয়ে যাব। এই যে এখানে চলে আসছে এটা। এখন আমি এখানে একটু অ্যাপ্লাই করে দেখাই, যেমন এটা এখন সিলেক্ট করা আছে, আমরা যেটা বানালাম ক্লিক করে ড্র্যাগ করলে ওই জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এখন এইটার ক্ষেত্রে যেটা হলো যে দেখেন এখানে ওই চারকোনা বক্সগুলো কিন্তু এমনভাবে আমরা যে সিলেকশনটা করছি সেটা কিন্তু মানে মিশে যায় নাই, অর্থাৎ বোঝা যাচ্ছে। তো আপনাকে সিলেকশনটা এমনভাবে করতে হবে যেন আপনার ডিজাইনটা মানে যখন একটার সাথে আরেকটা বক্স অ্যাড হবে জোড়া লাগবে তখন যেন মিশে যায়। তো আমরা এরকম একটা প্যাটার্ন একটু বানায় দেখি। হ্যাঁ, তো এখানে যে ছবি থেকে আমি নিছি সেই ছবি থেকে হয়তো এরকম মিলানো যাবে না, বাট কিছু 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 ইমেজের ক্ষেত্রে আপনি মিলাতে পারবেন। আবার চাইলে আপনি ম্যানুয়ালি আলাদা করে বানাই নিতে পারবেন। যেমন আমি এখানে একটা বানাই দেখাচ্ছি। আমরা একটা ব্রিকের একটা ডিজাইন করব, আর একটা ইটের একটা ডিজাইন আগে করে নিচ্ছি। যেমন এখানে একটা সিলেকশন করলাম, তারপরে স্ট্রোক দিয়ে নিচ্ছি। স্ট্রোকে থাকবে হচ্ছে ব্ল্যাক কালার এবং এটাতে হচ্ছে 2 পিক্সেল দিলাম, আউটসাইড দিলাম, আর ভিতরের কালারটা দিচ্ছি হচ্ছে এরকম একটা কালার। আচ্ছা, এখানে আবার এমন আসছে কেন? এক পিক্সেল করে আবার কোনা বাদ পড়ছে। 1 পিক্সেল করে কোনাতে আমি কালো কালারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে একটা ব্রিক করে নিলাম, করার পরে আমি এখন এটার আরেকটা কপি নিলাম, অল্টার প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করলাম, করার পরে এখানে এই দুইটার একসাথে এখানে জোড়া দিলাম। এরপরে এটার আরেকটা কপি লাগবে আবার নিচে। ঠিক আছে, এই যে এখন হয়ে গেল। তো এখন এই যে একটা ডিজাইন বানালাম, 3টা লেয়ার মিলে আমার একটা ডিজাইন তৈরি হলো। তো এখন আমি যেটা চাচ্ছি যে এটার এমনভাবে একটা জায়গা আমি প্যাটার্ন বানাবো যেটা কিনা ক্লিক করে ড্র্যাগ করলে ওয়ালের মানে ব্রিকের একটা ওয়াল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো সেটার জন্য ফার্স্টে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা সিলেক্ট করলাম, করার পরে এখানে একটু ভালো করে খেয়াল করেন যে কোন জায়গা থেকে আমরা সিলেকশনটা করব বা কোনটা নিব কোনটা বাদ দিব। যেমন এখানে এই উপরের কালো অংশটা যদি আমরা নেই তাহলে নিচের কালো অংশটা বাদ দিতে হবে। আবার ডান দিকের যদি কালো অংশটা নেই মানে বর্ডারটা নেই
তাহলে বাম সাইডেরটা বাদ দিতে হবে, বা বাম সাইডেরটা নিলে ডান সাইডেরটা বাদ দিতে হবে। ঠিক আছে, তো এগুলো আসলে আমি করছি জন্য আমি এখন বলতে পারতেছি। আপনারা যখন প্র্যাকটিসটা করবেন বা এইভাবে দুই একটা কাজ করবেন প্র্যাকটিস করতে গিয়ে, তখন জিনিসটা আপনারাও ধরতে পারবেন বা বুঝতে পারবেন। তো আমি এই যে একটা সিলেকশন করলাম, সিলেকশনের ভিতরে উপরের কালোটা নিছি, নিচের কালোটা ছেড়ে দিছি, বাম দিকেরটা নিছি, ডান দিকের কালো অংশটা ছেড়ে দিছি। এই অবস্থায় এখন এডিট থেকে আমি যাচ্ছি হচ্ছে ডিফাইন প্যাটার্ন, এখান থেকে তারপরে ওকে প্রেস করলাম। করার পরে এটা আমাদের এখন প্যাটার্ন হয়ে গেছে। আমরা এখন এটা অ্যাপ্লাই করে দেখি যে যেরকম চাচ্ছিলাম ব্রিকের একটা ওয়াল এরকম হয়েছে কিনা। আচ্ছা, তো এখানে আমি একটা সিলেকশন করে নিলাম, নেওয়ার পরে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করলাম, তারপরে আমাদের যে প্যাটার্নটা তৈরি হলো সেটা সিলেক্ট করলাম, তারপরে এসে ক্লিক করে ড্র্যাগ করলাম। ওকে, বুঝা গেছে? এটা বুঝতে পারছেন সবাই? খুব সুন্দর। আচ্ছা ভাই, যদি আমি হ্যাঁ। ওই কালোগুলা সহ সিলেক্ট করতাম তাহলে কি হতো, হ্যাঁ, একটু তাহলে এক্সাম্পল যদি আপনার দেখাতেন। একদিকে মোটা হতো একদিকে চিকন হতো। হ্যাঁ মানে কিছু কালোগুলা মোটা হয়ে যেত হ্যাঁ আর হ্যাঁ কি। মানে আচ্ছা দেখাই যে এখানে এই অবস্থায় যদি এখন উপরের কালো এবং এই ডান দিকের কালো সহ নেই, মানে উপরে নিচের কালো এবং ডান দিকে বাম দিকের সব সহ যদি নেই, তাহলে এই জিনিসটা যখন রিপিট হবে তখন এটা 2 পিক্সেল 2 পিক্সেল 4 পিক্সেল চলে আসবে। মানে এখানকার এই 2 পিক্সেলের সাথে এই দিকের এই 2 পিক্সেল অ্যাড হবে, এবং নিচের এই 2 পিক্সেলের সাথে আচ্ছা, উপরের 2 বুঝতে পিক্সেল পারছি। অ্যাড হবে। অ্যাড হতে তখন এটা মোটা হয়ে যাবে। আচ্ছা, ঠিক বুঝতে আছে, পারছি। যেমন দেখেন এটা এখন এই যে 3 নাম্বারটা, এই যে এখন হয়েছে এরকম, কোথাও সিমেন্ট বেশি কোথাও কম। ঠিক আছে, এই তো এটা এরকম কিন্তু একটা যদি 3D ভাব আসছে। আচ্ছা, তো মানে জাস্ট কনসেপ্টটা হচ্ছে এইরকম, মানে আপনাকে ওইটা সিলেকশনটা সঠিকভাবে করা লাগবে। ঠিক আছে, সিলেকশনটা সঠিকভাবে যদি করতে পারেন তাহলে মোটামুটি আপনি যে কোনো ধরনের প্যাটার্নগুলো এভাবে বানায় ফেলতে পারবেন। আচ্ছা, আরো দু একটা একটু দেখেন, যেমন হচ্ছে এখান থেকে আমি একটা নিলাম, একটা আলাদা লেয়ার নিচ্ছি, কালার দিলাম। আচ্ছা, এখন এখানে আমি একটা প্যাটার্ন বানাবো। তো প্যাটার্নটা বানানোর জন্য আমি এটাকে একটু ঘুরায় নিই, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি একটু ঘুরায় নিচ্ছি। আচ্ছা, ঘুরায় নেওয়ার পরে জাস্ট আমি একটা সিলেকশন করলাম এখান থেকে এতটুকু। ঠিক আছে, যে এই সবগুলো কর্নার, আমার কর্নারের ভিতরে ডিজাইনটা চলে আসছে। এখন এটা যদি আমি এইখান থেকে নিই তাহলে ডিজাইন আরেক রকম হবে। ঠিক আছে, এখান থেকে নিলে আরেক রকম হবে। তো আমি যেখান থেকে নিতে যাচ্ছি, মানে আমি চাচ্ছি যে এইখান থেকে নিব, তো এইভাবে যদি আমি নিই তাহলে আমার ডিজাইনটা আরেক রকম হবে। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করে যদি নেই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া আসবে। এক্ষেত্রে আমরা যে কোনো ইয়ের উপরে অ্যাপ্লাই করতে পারবো। যেমন ধরেন এখানে যে ছবিটা আছে, এখন এই ছবির উপরে যদি আমরা এই প্যাটার্নটা অ্যাপ্লাই করতে চাই, জাস্ট এই যেটা সিলেক্ট করলাম, বোঝা যাচ্ছে এই যে এরকম একটা প্যাটার্ন চলে আসছে। এই যে এরকম, তো এগুলো দুই একটা বানালে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আর কি, প্যাটার্ন বানানোর যে ওয়েটা। তো প্যাটার্ন বানানোর কাজটাও খুব বেশি প্রয়োজন হবে তা না, যদি প্রয়োজন হয় বানাই নিতে পারবেন। আর এগুলো আবার ডাউনলোডও করা যায়। তো ব্রাশ ডাউনলোড, তারপরে প্যাটার্ন ডাউনলোড, এগুলো ব্রাশ ডাউনলোড করে প্যাটার্ন মানে যেভাবে ইনস্টল করতে হয় বা যেভাবে আপনার সেটআপটা করতে হয় প্যাটার্নের ক্ষেত্রে একই ওয়ে। তো এটা যদি আপনারা কেউ জানতে চান আমাকে বলেন, আমি একটা ভিডিও দিয়ে দিব। আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে ব্রাশ ডাউনলোড, তারপরে এগুলো ডাউনলোড করবেন কিভাবে, ইনস্টল করবেন কিভাবে, সেটা দেখলে বুঝতে পারবেন।
তো এগুলো যেহেতু খুব বেশি একটা লাগবে না, মানে ডাউনলোড করা বা এভাবে সেট আপ করে কাজ করা, ওই জন্য আর ওগুলো দেখাচ্ছি না এই ক্লাসগুলোতে। আচ্ছা, তো আমরা এতক্ষণ এই দুইটা টুল দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। আচ্ছা, তো আমি এখানে একটা ছবি নিলাম। এই ছবিতে আমি একটা কপি করে নিচ্ছি। কপি করার পরে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে এটার আইটা অফ করে নিলাম। নেওয়ার পরে উপরের লেয়ারটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা এখন দেখব হচ্ছে ইরেজার টুলের ব্যবহার। ইরেজার টুলটা আমি সিলেক্ট করলাম। তো ইরেজার টুলটা নর্মালি হচ্ছে ইরেজ করার কাজটা করে থাকে। অর্থাৎ আমরা যখন যেই জায়গাতে ক্লিক করব সেই জায়গাতে আমার ইমেজটা ইরেজ হয়ে যাবে। যেমন ইমেজের সাইজটা আমরা কম বেশি করে নিতে পারবো। রাইট মাউস ক্লিক করে এখান থেকে আমরা কম বেশি করে নিতে পারবো। পাশাপাশি হচ্ছে থার্ড বাকেট দিয়েও আমরা সাইজটাকে কম বেশি করে নিতে পারবো। তো কম বেশি করার পরে আমরা যেখানে ক্লিক করব সেখান থেকে কালারটা ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, যেভাবে ক্লিক করে ড্র্যাগ করতে পারেন, ক্লিক করে ড্র্যাগ করলে এটা ইরেজ হয়ে যাচ্ছে। আবার যদি আপনি হার্ডনেসটা আরও বাড়ায় নেন, অর্থাৎ 100% করে নেন, তাহলে এটা হার্ডভাবে ইরেজ হবে। ঠিক আছে, ব্রাশের সাইজ যদি ছোটো করে নিই তাহলে যেভাবে ইরেজ হচ্ছে। আর যদি হার্ডনেসটা কম থাকে, অর্থাৎ সফট ব্রাশ থাকে, তাহলে কিন্তু এই যে সাইডের কালারটা স্মুথ হচ্ছে, মানে স্মুথভাবে এটা মুছতেছে বা ইরেজ হচ্ছে। তো এইটা হচ্ছে নর্মালি আমাদের যখন যেভাবে ইরেজ করা দরকার আমরা সেভাবে ইরেজ করে ফেলতে পারবো। আর ইরেজ করার পরে এই অংশটা কিন্তু আমরা আর মানে আপনার যদি এটাকে আমরা পিএইচডিতে সেভ করে রাখি, তারপরে এটা ক্লোজ করে ওপেন করি, সেই ক্ষেত্রে কিন্তু আর এই অংশটা আর ফেরত পাওয়া যাবে না। এখন আমরা ফেরত পাবো আনডু করার মাধ্যমে। আনডু করতেছি, যে এটা কিন্তু ইমেজটা পুরোপুরি ব্যাক করলো। বাট আমরা যদি এইখানে এরকম একটা অংশ ইরেজ করলাম, তারপর আমি এটাকে পিএইচডিতে সেভ করলাম, সেভ করার পরে আবার ক্লোজ করে ওপেন করলাম, সেই ক্ষেত্রে কিন্তু আর এই জিনিসটাকে আমরা ব্যাক করতে পারবো না। তো এইগুলো হচ্ছে নর্মাল ইরেজার টুলের ব্যবহার। তো ইরেজার টুলের ক্ষেত্রেও কন্ট্রোল বারে বেশ কিছু অপশন আছে। তো এখানে নর্মালি যেটা আমাদের প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটিটা হচ্ছে যখন আমরা ক্লিক করে ড্র্যাগ করতেছি বা মুছতেছি সেই জায়গাতে পুরো জায়গাটায় মানে একেবারে পুরো 100% এটা মুছে যাচ্ছে। যদি আমরা অপাসিটিটা কমাই দিই, সেক্ষেত্রে যত পার্সেন্ট কমাই দিব তত পার্সেন্ট এখান থেকে কমে যাবে। অর্থাৎ মুছবে ঠিকই, বাট পুরোপুরি মুছবে না, হালকা কিন্তু এখানে আবছা আবছা রয়ে গেছে। অর্থাৎ 31% এখানে আপনার রয়ে গেছে। ঠিক আছে, যদি এটা আরও কমাই দিই সেক্ষেত্রে কিন্তু আরও ঝাপসাভাবে এটা মুছবে, মানে মুছতেছে বাট পুরো 100% মুছবে না। তো এই হচ্ছে অপাসিটির কাজ। তো যদি প্রয়োজন হয় এটা কম করে দেওয়ার, সেক্ষেত্রে আপনি কম করে দেবেন। আর নর্মালি 100% রাখলে এটা 100% ভাবেই মুছে দিবে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে ইরেজার টুল। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজটা হচ্ছে যে অনেক সময় ছবির ব্যাকগ্রাউন্ডগুলো এমন থাকে যেগুলো হচ্ছে আমরা সিলেকশন করতে পারবো না, বা পেন টুল দিয়ে মানে পাথ করে সেটাকে সিলেকশন করা যায় না। তো এই ধরনের যে জটিল ইমেজগুলো থাকে, কমপ্লেক্স ইমেজগুলো থাকে, যেগুলোর ব্যাকগ্রাউন্ড খুব সহজে আপনার সিলেকশন করা যায় না, সেগুলোর ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ব্যবহার করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ক্ষেত্রে কন্ট্রোল বারে 3টা অপশন আছে। প্রথমটার নাম হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, দ্বিতীয়টার নাম হচ্ছে স্যাম্পলিং ওয়াশ, 3 নম্বরটা হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। তো প্রথম যেটা আছে এটার কাজ হলো যে দেখেন এখানে একটা প্লাস সাইন আছে, এই যে পুরো সার্কেলের ভিতরে মাঝখানে একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, বাট আগেরটাতে কিন্তু এটা ছিল না। মানে নর্মাল যেই শুধু ইরেজার টুল এটাতে ভিতরে কোনো প্লাস সাইন নাই। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটা সিলেক্ট করলে মাঝখানে একটা প্লাস সাইন দেখা যাচ্ছে। তো এই 3টাতেই প্লাস সাইনের একটা কাজ আছে। প্লাস সাইন দিয়ে আমরা যখন প্রথমটা সিলেক্ট করব, অর্থাৎ স্যাম্পলিং কন্টিনিউয়াস, এইটার কাজ হচ্ছে যে প্লাস সাইনটা দিয়ে আমরা যখন যেই কালার উপর দিয়ে ক্লিক করে ট্র্যাক করব সেই কালারটাই ইরেজ হয়ে যাবে। যেমন আমি এখন এই ব্লু কালারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই যে প্লাস সাইনটা শুধু ব্লুর উপর দিয়ে নিয়ে যাচ্ছি, বাট আমার ব্রাশের ভিতরে কিন্তু এই যে জেলিফিশের যে ইমেজটা সেটাও কিন্তু আছে, বাট সেটা কিন্তু মুছে যাচ্ছে না, কারণ ওই প্লাস সাইনটা আমি ওইটার উপরে টাচ করিনি। বাট যখনই টাচ করলাম প্লাস সাইনটা দিয়ে তখনই ওই কালারটাও ইরেজ করে ফেলছে। ঠিক আছে, এটা গেল স্যাম্পলিং কন্টিনিউয়াস, মানে প্লাস সাইনটা যখন যেই কালারের উপর দিয়ে যাবে সেই কালারটাকে ইরেজ করে দেবে, কন্টিনিউয়াসলি ইরেজ করবে। দ্বিতীয় যেটা আছে এটার নাম হচ্ছে স্যাম্পলিং ওয়াশ। এটার কাজ হলো
যে প্লাস সাইনটা দিয়ে আমরা প্রথম যেই কালারে ক্লিক করব শুধুমাত্র ওই কালারটাকেই ইরেজ করবে। অর্থাৎ আমি যদি ব্লু কালারের উপরে ক্লিক করি, তারপরে যদি আমি এই যে ইয়েলো কালারের উপরে আসি, তাহলে ইয়েলো কালারটাকে সে ইরেজ করবে না, কারণ প্রথম ক্লিকটা পড়ছে আমার ব্লু কালারের উপরে। তো সে দেখবে যে ব্লু কালার, এই যে সার্কেলটা আছে, ব্রাশটা আছে, ব্রাশের ভিতরে ব্লু কালার কোথায় কোথায় আছে, সে ওই ব্লু কালারকে যেখানে পাবে সেখান থেকে ইরেজ করে দিবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখন দেখেন এর উপর দিয়ে আসছি, বাট এই ছবিটা কিন্তু ইরেজ হচ্ছে না, বাট এই যে ভিতরের যে এটা, এগুলো কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। আবার এইদিকে আসছি, এইদিকের কালারটাও ইরেজ করতেছে না, শুধুমাত্র এই সাইডের এতটুকু কালার ইরেজ করলো। ঠিক আছে, আমি পুরোটার উপর দিয়ে ক্লিক করে ড্র্যাগ করলাম, তো এইখানে এতটুকু অংশ ইরেজ করছে, এদিকে আর করলো না। এর কারণ হচ্ছে এখানে ওই যে টলারেন্স নামে একটা অপশন আছে, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো টলারেন্সটা এখন কম আছে, যদি আমরা টলারেন্সটা বেশি করে দেই তাহলে এটা পুরোটাকে তখন সে ধরতে পারবে। টলারেন্সের কাজটা কি, যে এটা হচ্ছে ওই যে রেঞ্জ, মানে শক্তি বা ক্ষমতা, কতটুকু সে শক্তি প্রয়োগ করতে পারবে সেটার একটা ক্ষমতা। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই ব্লু কালার, বাট লাইট এবং ডিপ কালার মিক্সড অন করা আছে, অর্থাৎ এই সাইডটা একটু লাইট, এই সাইডটা একটু বেশি ডার্ক। তো এখানে টলারেন্স কম সেহেতু এখানে যখন আমরা যাচ্ছি সেই কালারটাকে সে রিড করতে পারতেছে না বা ধরতে পারছে না। তো আমি শক্তিটা একটু বাড়াই দিলাম, সেম এখানে আবার ক্লিক করে দেখেন এদিকে যাচ্ছে, এদিকে কিন্তু এখন মোটামুটি ইরেজ করে ফেলছে। ঠিক আছে, এবং পুরোটাই কিন্তু এই যে ইরেজ করে ফেললো। তো এই হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাঝখানে যেটা আছে স্যাম্পলিং ওয়ান্সের ব্যবহার। তো এরপরে 3 নাম্বার যেটা, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সোয়াচ, স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। এটার কাজ হলো এখানে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, নিচে যেটা আছে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারে যে কালারটা দেওয়া থাকবে সেই কালারটাকে ইরেজ করবে। তো এখন ধরেন আমি সবুজ কালারটা সিলেক্ট করলাম, এখন যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি কোনো কিছুই কিন্তু হবে না, কারণ আমার এই ডকুমেন্টের ভিতরে বা এই ইমেজের ভিতরে সবুজ কালার কোথাও সে পাচ্ছে না, যার কারণে কোনো কিছুই ইরেজ করছে না। বাট আমরা যদি ব্যাকগ্রাউন্ডের এই কালারটাকে ইরেজ করতে চাই তাহলে আমাদেরকে এই কালারটা দেখাই দিতে হবে, দেখাই দিয়ে তারপরে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে ওই কালারটা ইরেজ করে দিবে। ঠিক আছে, মানে আগেরটা আর পরেরটা প্রায় একই রকমই কাজ করতেছে, তবে সিস্টেমটা ভিন্ন। আগেরটার ক্ষেত্রে প্রথম ক্লিক করে আমরা ড্র্যাগ করে দিচ্ছি, ওই কালারটাকে ইরেজ করে ফেললো। আর পরেরটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে সেই কালারটা দেখায় দিতে হবে, তারপরে ক্লিক করে ড্র্যাগ করলে সেটা ইরেজ করে দিচ্ছে। তো এই ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের 3টা স্যাম্পল। আর 3 নাম্বার যেটা আছে ম্যাজিক ইরেজার টুল। এই ম্যাজিক ইরেজার টুলটা এখানে ম্যাজিক ওয়ান টুল যেরকম করে সিলেকশন করে, অর্থাৎ একটা ক্লিক করলে একই কালারের যতটুকু জায়গা পায় বা যতগুলো অবজেক্ট পায় পুরোটাকে সিলেকশন করে। তো এটার মতো ম্যাজিক ইরেজার টুলটা হচ্ছে ইরেজ করে ফেলবে, অর্থাৎ একটা ক্লিক করলে একই কালারের যতটুকু কালার পাবে বা অবজেক্ট পাবে পুরোটাকেই সে ইরেজ করে দিবে। এবং এটার ক্ষেত্রেও টলারেন্স আছে, এবং এখানেও ওই যে কন্টিজিয়াস ডিসকন্টিজিয়াসের অপশনটা আছে। তো এখানে আমার অপশনটা দেওয়া আছে, আপনাদের যদি অপশনটা না দেওয়া থাকে তাহলে লেখা থাকবে কন্টিজিয়াস বা ডিসকন্টিজিয়াসের একটা ড্রপ ডাউন মেনু থাকবে, সেখান থেকে আপনার এটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখন যেমন আছে এটা এখন অফ করা আছে এই অবস্থায়, মানে ডিসকন্টিজিয়াস মোডে আছে, আমি একটা ক্লিক করলাম। তো ডিসকন্টিজিয়াস থাকলে এই মানে কালার যে যত জায়গায় পাবে সবগুলোকে ইরেজ করে দিবে। এবং টলারেন্সটা 50% থাকাতে এই যে লাইট এবং ডিপ কালারের এই দুই সাইডটা কিন্তু সে ওই জায়গাটা মুছতে পারছে না। আমরা যদি টলারেন্সটা আরও বাড়াই দিই, অর্থাৎ আমি 100% করে দিলাম, দেওয়ার পরে যদি এখানে ক্লিক করি তাহলে মোটামুটি সবটাই কিন্তু ইরেজ করে ফেলছে, জাস্ট এই কোণাতে একটু কালার রয়ে গেছে। তো এই ম্যাজিক ইরেজার টুলটা বিশেষ করে যেগুলোতে হচ্ছে সলিড কালার থাকে, যে ব্যাকগ্রাউন্ডগুলোতে সলিড কালার থাকে সেগুলোর ক্ষেত্রে খুব ভালো এটা কাজ করে। হালকা যদি একটু গ্রেডিয়েন্ট কালার থাকে, মানে দুইটা কালার যদি মিক্স থাকে সেক্ষেত্রেও মোটামুটি, দুইটা কালার বলতে একই কালারের লাইট ডিপ যদি থাকে সেক্ষেত্রে, যদি দুইটা আলাদা আলাদা কালার হয় সেক্ষেত্রে কিন্তু এটা আবার অতটা ভালো কাজ করবে না। আর যদি মাল্টি কালার হয় সেক্ষেত্রে তো এটা কাজ করবেই না। ঠিক আছে, তো এটার আরেকটা উদাহরণ দেখেন, যেমন হচ্ছে এইটা। এখন এখানে তো সাদা কালার আছে, সলিড কালার, আমরা যদি জাস্ট একটা ক্লিক করি তাহলে কিন্তু এই যে পুরোটাই ইরেজ হয়ে গেল। এবং এই ক্ষেত্রে সমস্যা কি হলো দেখেন, এই যে এই টি শার্টের ভিতরে যেই লেখাটা ছিল সাদা সেটাও মুছে গেছে, অর্থাৎ এই যে এখানে কিন্তু কোনো কালার নাই, এখন ব্যাকগ্রাউন্ডের এই প্যাটার্নটা দেখা যাচ্ছে।
ঠিক আছে। তো এরপরে যে নিচে যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডের ভিতরে ওটা মুছে গেছে, কারণ এখানে টলারেন্সটা অনেক বেশি ছিল, পাশাপাশি হচ্ছে আমাদের কন্টিজিয়াসটা অফ করা ছিল, মানে ডিসকন্টিজিয়াস মোডে আছে। তো এই ক্ষেত্রে আমি এটা আবার সিলেক্ট করলাম, আমরা এটা অন করে দিচ্ছি। ঠিক আছে, এখন কন্টিজিয়াস মোডে থাকলে বর্ডারটা অতিক্রম করতে পারবে না, মানে এই সাদা কালার তো এই সাদার সাথে ডিরেক্ট কোনো কানেকশন নাই, মাঝখানে কি আছে একটা লাল কালারের বর্ডার কিন্তু চলে আসছে, তো যার কারণে এখানে আর ধরতে পারবে না। এখানে ক্লিক করলাম, এই জায়গাটা কিন্তু আর ধরতে পারে না, এবং ভিতরে এগুলো আর ধরতে পারে না। টলারেন্স 100% থাকা সত্ত্বেও এই ভিতরে এগুলো আর ধরতে পারে না। ঠিক আছে, তো এভাবে আমরা যদি এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, অনেক সময় এটা মানে ক্লায়েন্টরা দেয়, যে ক্লায়েন্টরা ধরে যে আপনার যেই ক্লায়েন্টের কাছে যে ইমেজগুলো থাকে অনেক সময় তারা ছবি তোলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সলিড কালার রেখে তারা ছবি তোলার চেষ্টা করে। তো সেগুলোতে দেখবেন যে অনেক সময় এই ম্যাজিক ইরেজার টুলটাতে ব্যবহার করেও ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজগুলো সেগুলো করতে পারবেন। তো এই হচ্ছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুলের ব্যবহার। সবাই কি বুঝতে পারছেন? আছেন না ঘুমাচ্ছেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। বুঝছি ভাই। আচ্ছা, বুঝছি ভাইয়া। ওকে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল এবং আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আচ্ছা, হিস্টোরি ব্রাশ টুল হচ্ছে এই যে ইরেজার টুলের বাম পাশে আমরা দুইটা টুল পাচ্ছি, হিস্টোরি আর আর্ট হিস্টোরি। হিস্টোরি ব্রাশের কাজ হচ্ছে যে হিস্টোরি ক্লিয়ার করা, অর্থাৎ একটা ইমেজের উপরে আমরা যা কিছু করি না কেন সবগুলো হচ্ছে একটা একটা করে হিস্টোরিতে জমা থাকে। হ্যাঁ, অর্থাৎ যাই করব সেগুলো আপনার হিস্টোরিতে থেকে যায়। তো এই হিস্টোরি ব্রাশ টুলের কাজ হচ্ছে সেই হিস্টোরিগুলোকে ক্লিয়ার করা। যেমন মনে করেন এইখানে যে ছবিটা আমি নিলাম, নিয়ে এখন আমি ক্লোন স্টেম টুলটা একটু নিচ্ছি, নিয়ে এখানে কিছুটা কাজ করলাম, তারপরে এখান থেকে স্পটের ব্রাশ টুল দিয়ে এখানে কিছু কাজ করলাম। হ্যাঁ, এরকম বিভিন্ন কাজ করতে পারেন, বা ব্রাশ টুল ব্যবহার করলাম এখানে। তো আমাদের ছবিটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এবং আমরা যদি এখানে এখানকার যে হিস্টোরিগুলো আছে, মানে একটা একটা করে কাজ করছি সবগুলো একটা একটা করে হিস্টোরিতে থেকে গেছে। তো এটার একটা আলাদা একটা প্যানেল আছে, এই যে উইন্ডো মেনু ভিতরে গেলে আমরা পাবো হিস্টোরি। তো আমি যদি এই প্যানেলটা একটু ওপেন করি তাহলে দেখতে পাবেন যে আমরা এখানে কি কি কাজ করছি। ফার্স্টে যখন ইমেজটা ওপেন করলাম সেটা আসছে, তারপরে লেয়ার বাই কপি একটা কপি নিচ্ছি, লেয়ার ভিজিবিলিটি মানে যে লেয়ারের আই অফ অন করছিলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ব্যবহার করছিলাম, তারপর ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করলাম, ডিলিট লেয়ার ডিলিট করলাম, ক্লোন স্টেম টুল স্পট, মানে যা যা করছি সবগুলো কিন্তু এখানে একটা একটা করে রয়ে গেছে। তো এখানকার এগুলো তো রয়েছেই, ঠিক আছে, বাট আমার ছবিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো অনেক সময় এমন হবে যে আপনার একটা কাজ করতে গিয়ে আপনার ধরেন যে এখন মেন মানে যে ছবিটা আপনি কাজ করছেন সেটার একটা কপি নেওয়ার দরকার ছিল, বাট কপি আপনি নেন নাই। তো এখন আপনি আনডু করতে করতে দেখা যাবে যে আপনার একটা লিমিট আছে, ওই লিমিটের পরে কিন্তু আপনি আর ব্যাক করতে পারছেন না, অর্থাৎ আপনার অরিজিনাল ইমেজটাকে আর আপনি ফেরত পাচ্ছেন না। তো তখন আপনি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে, 5 বার করার পরে আর আসে না, মানে একটা হ্যাঁ লিমিট থাকে, লিমিটটা হয়ে গেলে আর আসতে হ্যাঁ, চায় না। মানে আনডু করার একটা লিমিট দেওয়া থাকে, সেই লিমিট অতিক্রম করতে পারবেন না। ঠিক আছে, তো তখন আপনি হিস্টোরি ব্রাশ টুলটা ব্যবহার করতে পারেন। হিস্টোরি ব্রাশ টুলটা দিয়েও যদি এখন ব্যবহার করি সেটাও কিন্তু এখানে হিস্টোরিতেই থাকবে, বাট হিস্টোরি ব্রাশ টুলের কাজটা বেসিক্যালি হচ্ছে হিস্টোরি ক্লিয়ার করা, মানে এই ছবিতে যা করেন না কেন সবগুলোকে সে রিমুভ করে মেন ইমেজটাকে ফেরত দিয়ে দিবে। ঠিক আছে, আর হিস্টোরি প্যানেলের কাজ আলাদা। হিস্টোরি প্যানেলের কাজটা হচ্ছে আমি এই ছবিতে কি কি ব্যবহার করছি সেইটা এখানে লিস্ট দেখাচ্ছে। একটা হচ্ছে হিস্টোরি প্যানেল বা হিস্টোরি প্যালেট, আর হচ্ছে হিস্টোরি টুল, দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে, এখানে আবার দুইটাকে এক করে না। হিস্টোরি ব্রাশ টুলটা হচ্ছে হিস্টোরি ক্লিয়ার করে দেবে, মানে যা কিছু করবো সেগুলোকে সব উপর থেকে মুছে ফেলবে, মুছে মেইন ইমেজটাকে ফেরত দিবে। আর হিস্টোরি প্যানেলটার কাজ হচ্ছে যে একটা একটা করে আমরা যা যা এখানে টুল ব্যবহার করবো সেগুলো এখানে সিরিয়ালি লিস্ট করে রেখে দিবে। আচ্ছা, তো এই গেল হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। তো এইটা জাস্ট মানে এই ধরনের কাজে এটা মানে ব্যবহার হবে যদি আপনার ইমেজের কপি না নিয়ে কাজ করেন, আর সেক্ষেত্রে যদি ইমেজটা নষ্ট হয়ে যায় এবং যদি ব্যাক করতে চান ইমেজটাকে, সেক্ষেত্রে এটা দিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা আছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা দিয়ে মূলত হচ্ছে আর্টিস্টিক মানে ওয়েল পেন্টিংয়ের যেই ডিজাইনগুলো আছে সেই ধরনের একটা কাজ করা যায়। তো এটা আমি একটু দেখাচ্ছি, যেমন এখানে
আচ্ছা, এই যে ছবিটা ওপেন করা আছে এটাতে একটু দেখাই। যেমন ধরেন এই ছবিটাতে আমরা একটু হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমাদের মেইন ইমেজটাকে আমরা একটু ফেরত নিয়ে আসি। অর্থাৎ আমাদের অরিজিনাল যে ইমেজটা ছিল এরকম, সেটা আমি ফেরত দিয়ে আসলাম। এখন আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। এটার কাজ হলো যে আর্টিস্টিক একটা আপনার ছবি তৈরি করা যাবে এটা দিয়ে। তো ফার্স্টে ব্রাশের সাইজটা আমরা একটু বড় করে নিব। থার্ড ব্র্যাকেট দিয়ে আমি বড় করে নিচ্ছি, থার্ড ব্র্যাকেটের শেষের যে পয়েন্টটা আছে সেটা দিয়ে। তারপরে ক্লিক করে যখন এখানে ড্র্যাগ করব তখন এটা এরকম একেবারে ব্লার হয়ে যাবে এবং একেবারে ঘোলা হয়ে গেল। এখানে কি ছিল কিছু বোঝা যাচ্ছে না, এরকম একটা ছবি হয়ে গেল। এরপরে আমরা যখন ব্রাশের সাইজটা ছোট করব, তো এটা ফার্স্টে বড় করে অ্যাপ্লাই করতে হবে, এরপরে আস্তে আস্তে ছোট করে করে এইভাবে অ্যাপ্লাই করবেন। আর যত ছোট করবেন এবং ছোট করতে করতে ব্রাশের সাইজটা যখন এই যে 10 পিক্সেলের ভিতরে চলে আসবে সাইজটা, তখন মোটামুটি এটা দেখতে একটা ওয়েল পেন্টিংয়ের মতো একটা ডিজাইন তৈরি হবে। তো আমি একেবারে মানে ছোট করে নিয়ে অ্যাপ্লাই করতেছি, বা আরেকটু বড় করে নিয়ে ফার্স্টে মোটামুটি একটু কমায় নিয়ে আসি। ঠিক আছে, এটা যত ছোট করবো তত আস্তে আস্তে জিনিসটা বোঝা যাবে যে এখানে কি ছবি আছে বা কি আছে, বাট দেখতে যে এরকম একটা ওয়েল পেন্টিং এর ডিজাইনের মতো দেখা যাবে। এটা অনেক সময় নিয়ে করতে হয় জিনিসটা। তো এইটাও নর্মালি আমি এই 4-5 বছর মানে 6 বছর যাবত ফ্রিল্যান্সিং এর কাজগুলো করছি। তো এই যাবৎকাল মানে এই টুলের ব্যবহার কোনো ক্লায়েন্টের জন্য আমার করা লাগে নাই। ঠিক আছে, তো তারপরে আপনারা চাইলে এটা একটু প্র্যাকটিস করে রাখতে পারেন, জাস্ট জেনে রাখার জন্য যে এটা দ্বারা কীভাবে কাজটা হয়। তো এই ধরনের কোনো কাজ যদি আপনি নিজের কাজে ব্যবহার করতে চান তাহলে আপনি করতে পারবেন। ঠিক আছে, ফার্স্টে সাইজটা বড় করে নিতে হবে, তারপরে সাইজটা ছোট করে করে অ্যাপ্লাই করতে হবে, এবং যত ছোট করবেন তত এটা ইমেজটা ক্লিয়ার হবে এবং দেখতে এটা একটা মানে পেইন্টিং করার একটা ডিজাইনের মতো দেখা যাবে। এই তো এটা আর বেশি কিছু দেখালাম না, জাস্ট আপনারা ডাইরেক্ট ছোট করে নিলে কি হবে? হ্যাঁ, অনেক সময় নিয়ে করতে হবে। এই মানে একেবারে শুরুতেই যদি আপনি একেবারে ছোট করে পুরোটা কাজ করতে যান, হ্যাঁ, আপনার মানে পুরোটা করতে অনেক সময় লাগবে আর কি। মানে পুরোটাতেই আপনাকে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ঠিক আছে, পুরোটাতেই ক্লিক করে ড্র্যাগ করতে হবে। যেমন ডাইরেক্ট যদি আমি ছোট করে নেই সেক্ষেত্রেও কাজ করবে না তা না, বাট একটু সময় নিয়ে কাজ করা লাগবে আর কি। আচ্ছা, তো এরপরে আমরা দেখি আমাদের কি কি আছে। এই দুটো আমরা দেখলাম, এখন আমরা একটু গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট বাকেট টুলের ব্যাপার দেখব। গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে এই যে নিচে আছে, এখানে 3টা টুল আছে। আমরা গ্রেডিয়েন্ট টুল আর পেইন্ট বাকেট টুলটা দেখব। গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে একাধিক কালারকে একসাথে মিক্স করে ব্যবহার করা, অর্থাৎ ব্লেন্ড কালার ব্যবহার করা। তো নর্মালি আমরা এই যে মানে 2টা ক্লাস করলাম এর আগে, এই ক্লাসগুলোতে আমরা একটা কালার অ্যাপ্লাই করা শিখছি, তাই না? যেমন এখানে হয় ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে, না হয় ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। বাট আমি যদি এখন 2টার মিক্স চাই, যে শুধু ফরগ্রাউন্ড অথবা শুধু ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হচ্ছে, বাট আমি চাচ্ছি যে না, এখন 2টা কালার মিক্সড করে অ্যাপ্লাই করব, তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করার পরে, মানে এই টুলটা সিলেক্ট করার পরে ডিফল্ট অবস্থায় ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে যে 2টা কালার দেওয়া থাকবে, সেই 2টা কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার অটোমেটিক তৈরি হয়ে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিলে এখানে একটা কালার তৈরি হয়ে আছে। তো এরপরে জাস্ট ব্যবহার করার সিস্টেমটা হচ্ছে ক্লিক করে এভাবে ড্র্যাগ করতে হবে। ঠিক আছে, ক্লিক করে ড্র্যাগ করলে এই যে পাশাপাশি 2টা কালার চলে আসছে এবং একটা সাথে একটা কালার এই জায়গাতে মিশে যাচ্ছে। আর এটা মিক্সডটা কতটুকু হবে এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু ক্লিক করে ড্র্যাগ করতেছেন। যদি বেশি করেন তাহলে বেশি হবে, যদি অল্প করেন তাহলে এই যে অল্প পরিমাণে একটার সাথে একটার যে মিশে যাওয়ার যে জায়গাটা সেটা অল্প হবে। যদি ক্লিক করে বেশি করি তাহলে এটা বেশি পরিমাণে ব্লেন্ড হয়ে যাবে, মানে মিশে যাচ্ছে একটার সাথে একটা। ঠিক আছে, এবং ক্লিক করে যেভাবে টানবো সেভাবে এটা অ্যাপ্লাই হচ্ছে। উপর থেকে নিচে দিলে এই যে এরকম হরিজন্টালি আসতেছে, হরিজন্টালি যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এই জিনিসটা ভার্টিক্যালি আসতেছে লাইনটা। তো এইভাবে একটার সাথে আরেকটা কালার মিক্স করে
ব্যবহার করার জন্য আমাদেরকে গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করতে হয়। তো এখানে দুইটা কালার আছে, আমরা যদি চাই যে না আরও বেশি কালার অ্যাপ্লাই করব, 3টা 4টা 5টা 8টা 10টা, সেক্ষেত্রে আমরা এইখানে যে কালারের যে অপশনটা আছে এইটাতে সরাসরি ক্লিক করব, এটার উপরে এসে ক্লিক করব, তাহলে এই যে গ্রেডিয়েন্ট এডিটর নামে একটা বক্স চলে আসবে। এবং এই গ্রেডিয়েন্ট এডিটরের ভিতরে এখানে অনেকগুলো ফোল্ডার আগে থেকে রেডি করা আছে, যে ফোল্ডারে আপনার বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার তারা তৈরি করে রেখে দিয়েছে আমাদের কাজের সুবিধার্থে। তো যদি আপনার এখান থেকে কোনো একটা কালার পছন্দ হয় আপনার কোনো একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য, সেই ক্ষেত্রে আপনি সরাসরি এখান থেকে সেটা সিলেক্ট করে নিতে পারবেন। যেমন মনে করেন আমি এখন এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এটার সাথে এটা প্রায় কাছাকাছি, ধরেন এই যে এটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখন ওকে দিলাম, তারপর ক্লিক করে ড্র্যাগ করলে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। অর্থাৎ এই কালারের যে গ্রেডিয়েন্টটা সেটাকে আমাকে কিন্তু আর আলাদা করে বানায় নিতে হচ্ছে না। তারপরে ধরেন যে অরেঞ্জ কালার, গ্রিন কালার দিয়ে করা আছে, ঠিক আছে, বেশ কিছু গ্রেডিয়েন্ট কালার আগে থেকে তারা তৈরি করে রেখে দিয়েছে কাজের সুবিধার্থে। তো যদি প্রয়োজন মানে পছন্দ যদি হয় এখান থেকে কোনো কালার ইউজ করার, আমরা এখান থেকে করতে পারবো। আর যদি আমরা নিজেরা বানায় নিতে চাই তাহলে আমরা এখানে যেই কালারের যে স্লাইডারটা আছে এইটা তখন আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে নর্মালি দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা দুই দিকে, এইগুলোকে বলা হয় হচ্ছে কালার স্টপ। তো এই কালার স্টপে আপনাকে কালার সিলেক্ট করতে হবে কোনটাতে কি কালার চাচ্ছেন। তো এখন দুইটাতে দুই রকম কালার আছে, আমি এখন চাচ্ছি যে মাঝখানে আরও একটা কালার স্টপ অ্যাড করব এবং সেখানে অন্য আরেকটা কালার সিলেক্ট করব। তো এইটার জন্য জাস্ট আপনি যে কোনো জায়গায় এসে এই যে নিচে যে কোনো জায়গায় ক্লিক করলেই এরকম যতগুলো দরকার আপনার কালার ততগুলো কালার স্টপ তৈরি করে নেবেন। আর কালার স্টপ তৈরি করার জন্য জাস্ট একটা করে ক্লিক করলেই কালার স্টপগুলো তৈরি হয়ে যাবে। এরপরে কোনটাতে কি কালার চাচ্ছেন সেটাতে ডবল ক্লিক করে কালারটা আপনাকে দেখাই দিতে হবে। যেমন আমি এখানে একটা কালার দেখা দিচ্ছি, এটাতে ডবল ক্লিক করলাম, এখানে আরেকটা কালার দেখা দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে যতগুলো দরকার ততগুলো আমরা দেখাই দিতে পারবো। আর যদি কালার স্টপ দরকার না থাকে, যেগুলো দরকার নেই, জাস্ট ক্লিক করে নিচে দিকে ছেড়ে দিলে সেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন 4টা কালার 5টা কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতেছি। করার পরে এখানে তৈরি হয়ে গেল, এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে এই 4-5টা কালার মিলে অ্যাপ্লাই হচ্ছে। সিলেকশন করা না থাকলে পুরোটাতে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিতে পারবো। এবং গ্রেডিয়েন্ট কালারটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে খুব বেশি ইউজ হয়, অর্থাৎ অনেক সময় দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে সলিড কালারের পরিবর্তে একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে, এটা দেখতে খুব ভালো দেখায় বা সুন্দর দেখায়, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট কালার তৈরি করার জন্য জাস্ট সিম্পল, যদি আপনি 2টা কালার দিয়ে করতে চান তাহলে তো আর আলাদা করে কালার গ্রেডিয়েন্ট এডিটরটা দরকার নাই। কোন কোন কালার দিয়ে করবেন সেই 2টা কালার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে রেখে দিলে এটা চলে আসবে একদম। এই যে বেসিকটাতে ফার্স্টের যেটা এটাই চলে আসবে হচ্ছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যেই কালার 2টা থাকবে সেটা দিয়ে। আর যদি এছাড়া অন্য কোনো কালার অ্যাড করতে চান, তৃতীয় কোনো কালার অ্যাড করতে চান, তাহলে এখানে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। আচ্ছা, এরপর এখানে কয়েকটা অপশন আছে, এগুলো আমরা একটু দেখে নিই। এখানে এই ফার্স্টের এই 2টাই বেশি ব্যবহার হয়, পরেরগুলো লাগে না। যেমন প্রথমটা হচ্ছে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট, আর পরেরটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। লিনিয়ারটা হচ্ছে জাস্ট যেরকম লম্বালম্বি হচ্ছে, আর পরে যেটা আছে সেটা হচ্ছে রেডিয়াল। রেডিয়াল মানে হচ্ছে যেরকম গোল আকারে আসবে, ঠিক আছে। এই যে গোলটা আসতেছে, এটা কতটুকু ট্র্যাক করবো সেটার উপরে ডিপেন্ড করে মাঝখানের এই সার্কেলটা বড় বা ছোট হবে। যদি বেশি করি বেশি পরিমাণে হচ্ছে। তো এই লিনিয়ার আর রেডিয়াল এই দুইটাই বেশি ব্যবহার হয়। পরেরটা হচ্ছে অ্যাঙ্গেল, তারপরে রিফ্লেক্টেড, আর একটা হচ্ছে ডায়মন্ড। এইগুলো তেমন একটা ব্যবহার হয় না, ঠিক আছে। তো এটা দিয়ে এই টাইপের স্টাইলটা হয়। এটা দিলে হচ্ছে আপনার রিফ্লেক্ট করে, মানে একই জিনিস ডবল হয়, ঠিক আছে। মানে এই সাইড এখান থেকে এটা আবার ওই দিকে রিফ্লেক্ট হয়ে এই পাশেও আসছে। তো এটা নর্মালি আমরা ফার্স্টেরটা দিয়েও করতে পারবো, এখানে এই সিস্টেমে করা যাবে। আর 5 নাম্বারটা হচ্ছে ডায়মন্ড, এরকম একটা ডায়মন্ডের একটা ডিজাইন আসবে। তো নর্মালি আমাদের এই ফার্স্টের এই দুইটাই বেশি ব্যবহার হয়। তো এরপর এখানে মোড আছে। এই মোডটা গত ক্লাসে যেমন বলছিলাম যে ব্রাশ টুলের ক্ষেত্রে যে মোডগুলো ছিল সেইটারই মানে সেম মোডগুলো এখানেও পাবেন। তো এই মোডগুলোর কাজ হচ্ছে, যেমন ধরেন এখানে আমরা যে ছবিটা নিচে, এই ছবির উপরে যদি আমি এখন নর্মাল মোড সিলেক্ট করে তারপরে কালারটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু পুরো ছবিটা আর দেখা যাচ্ছে না, মানে ঢেকে গেছে, কি আছে মানে আর দেখা যাচ্ছে না। মানে নর্মালি কালার অ্যাপ্লাই হলে ওটা 100% কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে কী থাকবে সেটা কিছু বোঝা যাবে না। বাট আমি আন্ডু করে নিলাম, নেওয়ার পরে এখন আমি আবার মোডটা চেঞ্জ করে নিচ্ছি, যেমন মাল্টিপ্লাই নিলাম, নেওয়ার পরে এখন যদি কালার অ্যাপ্লাই করি
তাহলে দেখেন ছবিটাও আছে এবং উপর দিয়ে যে কালারটা অ্যাপ্লাই করলাম সেটাও আছে, এবং এটা এখন 100% অ্যাপ্লাই হচ্ছে। আমি যদি চাই যে না আর একটু কম করে অ্যাপ্লাই করব, তাহলে এই যে অপাসিটিটা কমাই নিব, কমাই নিয়ে তারপর যদি অ্যাপ্লাই করি তাহলে উপরের এই দুটা কালারও অ্যাপ্লাই হচ্ছে, পাশাপাশি নিচের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। তো 100% আমি করে নিলাম, এবং অন্য আরেকটা মুড দিয়ে আমরা দেখি। এখন মাল্টিপ্লাই দিয়ে এরকম আসছে, স্ক্রিনটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আরেক রকম আসতেছে। আবার যদি আমরা এখান থেকে সফট লাইট ব্যবহার করি তাহলে আরেক রকম আসবে। তো এইভাবে আপনার মানে একটা ছবিতে যদি কোনো কালার চেঞ্জ করার বিষয় থাকে বা কালার ইফেক্ট তৈরি করতে চাই, তাহলে আমরা এই কালারের মানে এই যে গ্রেডিয়েন্টের এই মুডগুলো তখন আমাদেরকে ব্যবহার করতে হয়। তো এই জিনিসগুলো আমাদের ফটো এডিটিং রিলেটেড কাজে, মানে কালার কারেকশনের কাজে এই জিনিসগুলো কিছুটা ব্যবহার আছে। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে অপাসিটির একটা বিষয় আছে, যেমন অপাসিটিটা যদি আমরা এখান থেকে কমায় দিই তাহলে এই দুইটা কালারেরই অপাসিটি কমে যাচ্ছে। আর যদি আমরা চাই যে না একটা কালারের অপাসিটি কমে যাবে, সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে দুইটা কালারের মানে আপনার দুইটা বাটন দেওয়া আছে, অপশন আছে, এগুলো হচ্ছে অপাসিটি স্টপ। তো মনে করেন আমি এখন এই মাঝখানে একটা অপাসিটি স্টপটা সিলেক্ট করলাম এবং এটার অপাসিটিটা 0 করে দিচ্ছি, তাহলে এই দুইটা কালার আসবে, বাট মাঝখানের যে অংশটা থাকবে সেটা অপাসিটিটা 0 হয়ে যাবে, এবং 0 হয়ে গেলে এটার পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে সেটা স্পষ্ট বোঝা যাবে। যেমন এখন আমি অপাসিটিটা মাঝখানটাতে কমাই নিছি এবং আমার লিনিয়ারটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখেন, আচ্ছা এটা ওভারলেটা আমি নর্মাল করে নিচ্ছি, ক্লিক করে ড্র্যাগ করলাম, তাহলে এই যে দুইটা কালার দুই দিকে আসছে, মাঝখানে কিন্তু কালারটা একেবারেই অ্যাপ্লাই হয় না অপাসিটিটা 0 করে দেওয়ার কারণে, এবং মাঝখানে এই জিনিসটা কিন্তু মানে ছবিটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি রেডিয়ালটা নিচ্ছি, রেডিয়ালটা নিলে কি হবে, তখন এই যে দেখেন এইভাবে এটা অ্যাপ্লাই হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিস করতে করতে এগুলো বুঝতে পারবেন। তো যতটুকু দেখালাম এটা প্র্যাকটিস করে নেন গ্রেডিয়েন্ট টুলের ক্ষেত্রে। এটা কি সবাই বুঝতে পারছেন গ্রেডিয়েন্ট টুলটা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, বাকিরা? জি ভাই হচ্ছে। আচ্ছা হ্যাঁ ভাইয়া বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে পেইন বাকেট টুল। পেইন বাকেট টুলটার কাজ হলো আমরা এই যে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য এতদিন অল্টার ডিলিট ব্যবহার করছিলাম, তো এখনও আমরা ফরগ্রাউন্ড কালার অল্টার ডিলিট দিয়ে ব্যবহার করব। তবে যদি আপনি চান যে ফরগ্রাউন্ড কালারের কোনো টুল যদি ব্যবহার করতে চান, সেটা হচ্ছে এই পেইন বাকেট টুলটা। এই টুলটাতে জাস্ট একটা ক্লিক করলে ফরগ্রাউন্ডে যে কালার থাকবে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। যদি সিলেকশন করে কালার মানে ক্লিক করেন তাহলে সিলেকশনের ভিতরে কালারটা আসবে। কোন কালার আসবে? শুধুমাত্র ফরগ্রাউন্ডে যেটা থাকবে, যেটাই সিলেক্ট করেন না কেন ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটাই আসবে। ঠিক আছে, যেভাবে ক্লিক করলাম ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তো এটার আরেকটা কাজ আছে, সেটা হলো যে কন্ট্রোল বারে এখানে আমরা দুইটা অপশন পাবো। একটা হচ্ছে যে ফরগ্রাউন্ড লেখা, অর্থাৎ ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করবে, আরেকটা হচ্ছে প্যাটার্ন লেখা আছে। তো প্যাটার্ন লেখাটা হচ্ছে, প্যাটার্নটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা একটু আগে প্যাটার্ন স্ট্যাম্প টুলের ব্যবহারটা দেখছিলাম, এই যে এখানে ছিল। তো এটার ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছিল, ক্লিক করে ড্র্যাগ করে করে অ্যাপ্লাই করতে হচ্ছিল। একটু খেয়াল করেন, দেখেন ক্লিক করে ড্র্যাগ করলাম, যতটুকু জায়গায় ড্র্যাগ করছি ততটুকুতে প্যাটার্নটা অ্যাপ্লাই হচ্ছে। তো প্যাটার্ন স্ট্যাম্প টুল পেইন বাকেট টুলটা দিয়ে যদি আমরা প্যাটার্ন সিলেক্ট করে তারপরে প্যাটার্ন আমরা অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাকে আর ক্লিক করে ড্র্যাগ করা লাগবে না, জাস্ট একটা ক্লিক করলেই পুরাটা জুড়ে মানে পুরো ডকুমেন্ট জুড়ে মানে প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে। যদি সিলেকশন করা থাকে তাহলে ওই সিলেকশনের ভিতরে একটা ক্লিক করার মাধ্যমে প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই হচ্ছে এই পেইন বাকেট টুলের দুইটা কাজ। ঠিক আছে, একটা হচ্ছে জাস্ট ফরগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করবে, আরেকটা হলো প্যাটার্ন অ্যাপ্লাই করবে। আর এটার আরেকটা প্লাস পয়েন্ট আছে, সেটা হলো যে আমরা যখন কালার অ্যাপ্লাই করতে যাব তখন আমরা কোনো একটা নির্দিষ্ট কালারের উপরে ক্লিক করেও কালারটাকে চেঞ্জ করতে পারবো। যেমন গত ক্লাসে আপনাদের একটা টাস্ক দিয়েছিলাম, যেমন এই যে এই ছবিতে কালারগুলো চেঞ্জ করা। ঠিক আছে, তো এইখানে আপনারা যেটা করছেন সিলেকশন করে তারপরে অল্টার ডিলিট দিয়ে কালারটা চেঞ্জ করছেন। তো আজকে যদি আপনারা এই টুলটা দিয়ে করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আর সিলেকশন করাও লাগবে না। সিলেকশন না করে জাস্ট আমরা একটা ক্লিক করলাম, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, একই কালার এখানেও আছে এখানেও আছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবং নিচেরটাও কালারটা চেঞ্জ হচ্ছে বাট ধরতে পারতেছে না ঠিক মতো। এখানেও ওই যে টলারেন্স
ম্যাজিক কি বলে এটা, ম্যাজিক পয়েন্ট টুলের ক্ষেত্রে যেমন টলারেন্স ছিল, কন্টিজিয়াস ছিল, এখানেও সেম কাজগুলো মানে অ্যাপ্লাই হবে। তবে আগেরটা সিলেকশন করতো, এটা ডাইরেক্ট কালার অ্যাপ্লাই করবে, পার্থক্য শুধু এইটাই। টলারেন্সটা যদি আমরা বেশি করে দিই তাহলে এই যে এনটাকে যে ধরতে পারছিল না এটাকে কিন্তু ধরে ফেলতে পারবে। যেমন আমি এখন 60% দিলাম, দিয়ে তারপর যদি ক্লিক করি এটা কালারটা ধরছে, পাশাপাশি এই পিটাকেও ধরে ফেলতেছে, ঠিক আছে। তো যদি আমরা চাই যে না একটা একটা করে কালার অ্যাপ্লাই করবো, যেমন শুধু এটাতে করব, এটাতে আরেকটা কালার দিব, বা এইগুলোকে আলাদা আলাদা কালার দিব, তাহলে আমরা এই যে কন্টিজিয়াসটা অফ, মানে এটা এখন ডিসকন্টিজিয়াস মোডে আছে, তো আমরা এখন কন্টিজিয়াস মোডে এটা অন করে নিচ্ছি। এটা অন করে নিলে কি হবে, এখন যেটাতে ক্লিক করব শুধুমাত্র ওইটার কালারটাই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমি এটার পার্সেন্টেজটা আরেকটু বাড়াই নিই, 90% করে নিলাম। নেওয়ার পরে ধরেন আমি এখন এটাতে এই কালারটা দিচ্ছি, এরপরও এই যে একটু সাইড দিয়ে বাকি থেকেই যাচ্ছে, তার মানে এটা 100% করে দিতে হবে। তাও থেকে যাচ্ছে, আচ্ছা থাকুক, তাহলে এখানে এসে আলাদা করে আবার ক্লিক করে নিচ্ছে। আচ্ছা, তারপরে মনে করেন এইটাতে আলাদা আরেকটা কালার দিব, হ্যাঁ। এরপরে ভিতরে লেখাগুলোতে আলাদা কালার থাকবে। তো এটার ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে আপনাকে আর সিলেকশন করা লাগতেছে না, জাস্ট ক্লিক করার মাধ্যমে যে কোনো একটা কালারের উপরে ক্লিক করার মাধ্যমে ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করা যাচ্ছে। এবং আমাদের যদি দরকার হয় যে শুধু একটা করব, তাহলে আমরা এই কন্টিজিয়াসটা অন করে নিব, আর যদি সবগুলোতে করতে চাই তাহলে এটা ডিসকন্টিজিয়াস মোডে রাখবো। তো এই ছিল হচ্ছে গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট বাকেট টুল, এই দুইটা টুলের ব্যবহার। দুইটা টুল কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ জি ভাই। আচ্ছা, শেলি আপু, জি ভাইয়া। আপু কি আছেন না ঘুমাচ্ছেন? তানিয়া আপু, তোমার মাঝে মধ্যে একটু কথা বলতে হ্যাঁ হবে। আছি হ্যাঁ, আমি আছি। আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে পরে যে তিনটা টুল আছে, ব্লাড টুল, শার্পেন টুল, স্মচ টুল। তো ফার্স্টে আমি কিন্তু বলে নিয়েছিলাম আজকে অনেকগুলো টুলস আমরা দেখতেছি, বাট ইম্পর্টেন্ট টুলস কিন্তু সবগুলো না। ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্টে যে আমরা যেটা দেখলাম ক্লোন স্ট্যাম্প টুল, পাশাপাশি হচ্ছে যে ইরেজার টুলগুলো আর গ্রেডিয়েন্ট টুলটা। আর এখন যেগুলো দেখব এগুলো মানে আপনার প্র্যাকটিক্যাল কাজে, অর্থাৎ কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে এগুলো হচ্ছে ফটো এডিটিং রিলেটেড কিছু টুলস, বাট এই টুলসগুলো আমাদের মানে ব্যবহার হয় না বললেই চলে। কারণ এগুলো এখন আমরা বিভিন্ন অপশন আছে, সেই অপশনগুলোর মাধ্যমে আমরা করতে পারি, বাট তারপরেও আমরা যেহেতু ফটোশপ মানে শিখতেছি, এই জন্য এই টুলসগুলোর ব্যবহারটা আমাদেরকে জানা থাকা লাগবে, যদি কখনো প্রয়োজন হয় আমরা যেন এটা ব্যবহার করতে পারি। তো এই জন্য আমি জাস্ট এগুলো কোনটার কী কাজ সংক্ষেপে আমি বুঝাই দিচ্ছি, অল্প অল্প করে আমি মানে দেখাই দিব। তো আপনারা অল্প অল্প করে এগুলো প্র্যাকটিস করলেই চলবে। তবে বেশি প্র্যাকটিস করবেন হচ্ছে ক্লোন টুলটা, পাশাপাশি ইরেজার টুল আর গ্রেডিয়েন্ট টুলটা। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ব্লার টুল। ব্লার টুলটা হচ্ছে ব্লার করবে, ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা ইমেজকে ঘোলা করে দিবে। তো আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি, যেমন মনে করেন এখন এই যে ইমেজটা নিলাম, ইমেজটাকে এখন আমি চাচ্ছি যে এই লোকের ফেসটাকে ঘোলা করে দিব। তো ঘোলা করার জন্য ব্লার টুল, তারপরে এটারও সাইজটা ছোট বড় করতে পারবো আমরা থার্ড বাকেট দিয়ে। তারপরে জাস্ট ক্লিক করে যখন ড্র্যাগ করব এটা ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ছবির সাইজটা অনেক বেশি, অনেক হাই রেজুলেশনের ছবি, যার কারণে অনেক মানে ক্লিক করার পরে জিনিসটা বোঝা যাচ্ছে। আমি একটু আন্ডু করে একটা কপি নেই, তাহলে আন্ডু মানে আফটার বিফোর করে দেখলে জিনিসটা বুঝতে পারবো। হ্যাঁ, তো এখানে অনেকক্ষণ আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, তারপরে যদি আমরা একটু দেখি আফটার বিফোর, তারপরে অত বেশি বোঝা যাচ্ছে না। এখানে আমি স্ট্রেন্থটা 50% ছিল, এটাকে আমি 100% করে আরেকটু অ্যাপ্লাই করতেছি। স্ট্রেন্থটা মানে যে মানে কতটুকু অ্যাপ্লাই করবে সেটার রেঞ্জ বা শক্তি বা ক্ষমতা। তো এখন আগের থেকে একটু বেশি করতেছি। তো এখন এখানে দেখেন সমস্যাটা হচ্ছে অনেকক্ষণ ক্লিক করার পরেও মাত্র এতটুকু মানে পরিমাণ ব্লার হয়েছে, খুব বেশি কিন্তু ব্লার হয় নাই। এর কারণটা হচ্ছে যে ছবিটার রেজুলেশনটা অনেক বেশি। আবার কোনো ইমেজের ক্ষেত্রে দেখবেন যে একটা ক্লিক করার সাথে সাথে ছবিটা অনেক বেশি ব্লার হয়ে গেছে। যেমন ধরেন যে এই ছবিটা, ঠিক আছে, আমি একটা কপি নিচ্ছি, এই ছবিটার রেজুলেশন কিন্তু অনেক কম। তো এইটাতে আমি যখন ক্লিক করে ড্র্যাগ করব, দেখবেন যে অল্প ক্লিক করার সাথেই এটা কিন্তু ব্লার হয়ে গেল, ঠিক আছে, যে দেখেন আগের ছবি পরের ছবি। বাট এইটাতে কিন্তু সেই কাজটা হয় নাই, ঠিক আছে। কারণটা কি, এইটার সাইজটা হচ্ছে অনেক বেশি। যেমন আমরা যদি একটু দেখি, এখানে মাউস রাখলে এই যে এটার ডাইমেনশনটা দেখতে পাবেন,
যে ৭,৫০০ ইন্টু ৫,০৭২ পিক্সেল, আর এইটার সাইজটা মাত্র ৬২০ ইন্টু ৩৪৯ পিক্সেল। ঠিক আছে, তো যার কারণে এই মানে কাজটা হচ্ছে যে আপনার যদি রেজুলেশনটা অনেক বেশি থাকে, হাই থাকে, তাহলে কিন্তু আপনাকে বেশি পরিমাণে ক্লিক করে ড্র্যাগ করতে হবে বা বেশি পরিমাণে ঘষা মাজা করতে হবে। আর যদি লো রেজুলেশন থাকে তাহলে অল্প করলেই হবে, এবং স্ট্রেন্থটাও আপনার কম বেশি করে নিতে পারবেন প্রয়োজন মতো। ঠিক আছে, যদি বেশি দরকার হয় তাহলে বেশি করে নেবেন, অল্প দরকার হলে অল্প করে নেবেন। তো এখন এই ব্লারের কাজটা আমরা বিভিন্ন ব্লারের অপশন আছে, মানে যেখানে ফিল্টার মেনুর ভিতরে ব্লার অপশন আছে, এগুলোর মাধ্যমে আমরা ব্লার করতে পারি খুব সহজে। অনেক সুন্দর সুন্দর মানে অনেক আপনার ধরনের ব্লার করা যায়। তো যার কারণে ব্লার টুলটা খুব কম ব্যবহার হয়, মানে ব্লার টুলটা খুবই কম ব্যবহার হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্লার টুল। আর এরপরটা হচ্ছে শার্পেন টুল। শার্পেন টুলের কাজ হচ্ছে শার্প করা, অর্থাৎ ছবিতে থাকা ব্লারনেস মানে ব্লার ভাবটাকে কিছুটা শার্প করে দিবে। যেমন ধরেন এখানে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, বা ওই যে ছবিটা ছিল ওইটাতেও কাজ করলেও হতো। তো এখন এই শার্প টুলের কাজ হচ্ছে ছবিটাকে কিছুটা ক্লিয়ার করবে। তো দেখেন এখন যে ছবিটা আমি ওপেন করলাম, ছবিটা মোটামুটি কিন্তু ক্লিয়ার আছে, গাছপালা বা পাতাগুলো কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে, মানে সামনের দিকে যে পাতাগুলো আছে। বাট তারপরে যদি আমি চাই যে না এটা আরেকটু শার্প করব, তো সেক্ষেত্রে শার্প টুলটা সিলেক্ট করলাম, এবং এটার ক্ষেত্রেও এই যে স্ট্রেন্থটা আছে কতটুকু আপনার দরকার সেটা মানে সেই পরিমাণটা দিয়ে নেবেন। তো ডিফল্টভাবে 50% আছে, তো আমি এখন পুরোটাতে ক্লিক করে ড্র্যাগ করে দিলাম। তারপরে এখন যদি আমরা একটু আই অফ অন করে দেখি তাহলে জিনিসটা বুঝতে পারবো যে মোটামুটি কিছুটা শার্প হয়েছে। বেশি যদি একদমই বেশি করে দেই তাহলে হ্যাঁ, বেশি করে দিলে এই যে ছবিটা নষ্ট হয়ে যাবে। দেখেন আমি কিন্তু একবার ক্লিক করে ড্র্যাগ করা দরকার ছিল, বাট একটু মানে ঘষা মাজাটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে কিন্তু ছবিটা একটু জ্বলে গেছে, রং জ্বলে গেলে যেমন হয় এই টাইপের কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আনডু করে জাস্ট একবার আমি পুরোটাতে ক্লিক করে ড্র্যাগ করে দিচ্ছি। এই যে একটা কপি নিলাম, জাস্ট একটা ক্লিক, একটা বাস, শুধু আমি তিনটা মানে পুরোটা কভার করার জন্য আমি তিনবার টান দিলাম। এই যে হালকা একটু বোঝা যাচ্ছে দেখেন। তো এটা বেশি ঘষা মাজা করলে ওই জায়গাটা কিন্তু একেবারে বেশি শার্প হয়ে যাবে, এবং বেশি শার্প হয়ে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো দেখাবে না। তো এই শার্প করার কাজটাও আমরা এখানে ফিল্টার মেনুর ভিতরে ক্যামেরা র নামে একটা অপশন আছে, এটার ভিতরে করতে পারবো। তারপরে যেখানে শার্পের নামে আলাদা একটা অপশন দেওয়া আছে, এবং এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে আলাদা আলাদা করে। তো এই অপশনগুলোর জন্য এই শার্পেন টুলটা আর ব্যবহার করা হয় না। মানে এই টুলগুলো আগের যে ভার্সনগুলো ছিল, মানে যখন এই অপশনগুলো তারা তৈরি করে নাই, তো তখনকার যে সফটওয়্যারগুলো বা ভার্সনগুলো সেগুলোতে এই টুলসগুলো ব্যবহার মানে তখন হতো। বাট এখন আপডেট অনেক অপশন চলে আসছে, যার কারণে এই টুলসগুলোর ব্যবহারগুলো কমে গেছে। বাট তারপরে টুলসগুলো তারা দিয়ে রাখছে যাতে ছোটোখাটো কাজে যদি ব্যবহার করার প্রয়োজন হয় সেটা যেন ব্যবহার করতে পারে। তো এই ছিল হচ্ছে শার্পেন টুল। শার্পেন টুলটা দিয়ে জাস্ট ইমেজের ভিতরে ব্লারিনেসটাকে কিছুটা শার্প করবে বা ব্লারিনেসটাকে কিছুটা দূর করতে পারবে। আর তারপরে আরেকটা আছে হচ্ছে স্মজ টুল। স্মজ টুলটা হচ্ছে আবার ব্লারি মানে ব্লার করে, তবে এটা ব্লার করার সিস্টেমটা আবার একটু ভিন্ন। যেমন ক্লিক করে যদি আমরা কোনো জায়গায় ড্র্যাগ করি তাহলে ছবির ভিতরে থাকা কালারটা ব্লার হচ্ছে, পাশাপাশি ছবি মানে ওটার ওই জিনিসটা কিন্তু নড়ে চলে যাচ্ছে, ভিতরের কালারগুলো আর অবজেক্টটা সহ নড়ে যাচ্ছে। ঠিক আছে, যেভাবে ব্লার হচ্ছে পাশাপাশি যেটা নড়েও যাচ্ছে। তো এইটা হচ্ছে বিভিন্ন ধরনের পেইন্টিং এর কোনো কাজ করতে গেলে এটা লাগবে। যেমন মনে করেন এখানে আমি একটা ব্রাশ টুল নিচ্ছি, তারপরে সফট ব্রাশ নিয়ে নিলাম, মোটামুটি একটু হার্ড ব্রাশই থাকলো। আমি এখানে কয়েকটা কালার অ্যাপ্লাই করে দিলাম, তারপরে মাঝখানে আমি আরেকটা কালার দিচ্ছি, এরকম থাকলো। এখন আমি যদি এই যে স্মজ টুলটা নিয়ে এই কালারগুলোর উপরে এসে ক্লিক করে এভাবে ড্র্যাগ করি, এটার স্ট্রেংথটা একটু বাড়ায় নিতে হবে। এটা পরে দিলেও হতো। তো এইভাবে মানে কালার দিয়ে যদি কোনো কাজ করতে চান, মানে একটা কোনো ছবি যদি আপনি পেইন্ট করতে চান, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার এই
স্পঞ্জ টুলটা দিয়ে এই ধরনের কাজ করতে না পারবেন। ওইটা ব্যাক করলেন কিভাবে? কোনটা? মাঝখানের এটা? হ্যাঁ, মাঝখানেরটা। এটা আবার নতুন করে এখানে আবার ব্রাশ টুল দিয়ে সাইজটা একটু বড় করে এখানে ক্লিক করছি। এই। ঠিক আছে, তো এই হচ্ছে স্পঞ্জ টুলের ব্যবহার। তো এগুলো এটা মোটামুটি ফটো এডিটিং এর কিছু রিটাচিং এর কাজে ব্যবহার হয়। তো ওই ধরনের কোনো কাজ যদি আমরা ক্লাসে দেখি সেক্ষেত্রে আমি এটা আবার পরবর্তীতে আরেকবার দেখাবো। তো এটার আপাতত যতটুকু দেখালাম এতটুকু আপনারা একটু দেখে নিন বা প্র্যাকটিস করে নিন। আচ্ছা, এরপরে লাস্ট আর তিনটা টুল, এটা হচ্ছে ডস টুল, বার্ন টুল, আর একটা হচ্ছে স্পঞ্জ টুল। আমরা যে এখানে তিনটা টুল পাবো, গ্রেডিয়েন্ট টুলের নিচে আছে তিনটা টুল, ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। তো এই জিনিসগুলোরও ব্যবহার এখন নাই বললেই চলে, কারণ এগুলো বিভিন্ন অপশনের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি। ডস টুলের কাজ হচ্ছে ব্রাইটনেস বাড়ানো, বার্ন টুলের কাজ হচ্ছে ব্রাইটনেস কমানো, আর স্পঞ্জ টুল এই দুইটাই কাজ করে থাকে। তো এটা আমরা আরেকটা ছবিতে একটু দেখি, যেমন এই ছবিটা আমি ওপেন করে নিচ্ছি। করার পরে ফার্স্টে যেটা আছে ডস টুল, ডস টুলটা সিলেক্ট করলাম। এখন ক্লিক করে পুরোটাতে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখতে পাবেন যে ব্রাইটনেস কিছুটা বেড়ে গেছে, এই যে আফটার বিফোর। ঠিক আছে, তো এটা হালকা করে একটু ব্রাইটনেসটা বাড়াচ্ছে। বেশি মানে যদি ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে বেশি পরিমাণে বাড়াবে, আর কম করলে কম পরিমাণে। তারপরে যেটা আছে বার্ন টুল, বার্ন টুলটা হচ্ছে ব্রাইটনেস কমানোর কাজটা করবে, অর্থাৎ ডার্কনেস তৈরি করবে। যদি কোনো ইমেজে লাইটটা বেশি পড়ে যায় বা ব্রাইটনেসটা বেশি হয় সেক্ষেত্রে এটা একটু কমায় দিবে। ঠিক আছে, যেমন একটু অন্ধকার অন্ধকার ভাব তৈরি করে ফেলছে। তো এটার ক্ষেত্রে এই যে এক্সপোজারটা এটা কম বেশি করে নিলে সেই পরিমাণে, যদি বেশি থাকে তাহলে বেশি পরিমাণে অ্যাপ্লাই করবে, কম থাকলে কম পরিমাণে অ্যাপ্লাই করবে। তো এটা গেল হচ্ছে আপনার বার্ন টুল, অর্থাৎ ছবিটার ডার্কনেস তৈরি করবে বা ব্রাইটনেসটাকে কমায় দিবে। আর স্পঞ্জ টুল যেটা করবে সেটা হচ্ছে ব্রাইটনেস বাড়ানো কমানো দুইটার কাজই করবে। তো এটার ক্ষেত্রে যেমন ধরেন এখানে আমি স্পঞ্জ টুলটা সিলেক্ট করলাম, আমি একটা কপি নিয়ে নিচ্ছি। এরপরে এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে ডিস্যাচুরেট, একটা হচ্ছে স্যাচুরেট। তো ডিস্যাচুরেটের কাজ হচ্ছে ছবিটার যেই আপনার কালারগুলো আছে সেই কালারগুলোকে সে চুষে নেবে, মানে কালারগুলোকে শূন্য করে ফেলবে। আস্তে মানে যত ক্লিক করে ট্র্যাক করবে তত কালারটাকে সে খেয়ে ফেলবে আর কি। মানে যদি কালার খেয়ে ফেলে বা কালার শূন্য করে ফেলে তখন কি কালার থাকবে? সাদা কালো কালারটা চলে আসবে। তো ডিস্যাচুরেটেড মোডের কাজটা হচ্ছে সে কালারটাকে সে আপনার কমায় ফেলে, কমাতে কমাতে একেবারে কালার নাই করে দিবে বেশি যদি ক্লিক করে ড্র্যাগ করেন। আর যদি স্যাচুরেট মোডটা সিলেক্ট করা থাকে তাহলে সেই কালারটাকে, যে কালারগুলো আছে সেই কালারটাকে আরও বেশি পরিমাণে উজ্জ্বল করবে। যেমন ডিস্যাচুরেটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখন যদি এখানে এসে ক্লিক করি, ঠিক আছে, যেমন ধরেন এখানে এসে আমি ক্লিক করতেছি, ক্লিক করে ড্র্যাগ করতেছি আস্তে আস্তে এখানে, আচ্ছা ফ্লোটা 100 করে দিই। এখানকার কালারটা কিন্তু আস্তে আস্তে সাদা কালোর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে যত ক্লিক করে ড্র্যাগ করবো আস্তে আস্তে সেটা কালার শূন্য হয়ে যাচ্ছে, আর কালার শূন্য হয়ে গেলে সেটা সাদা কালো হয়ে যাবে। তো এ হচ্ছে ডিস্যাচুরেট মোড, মানে কালারটাকে সে আপনার রংটাকে সে কমায় ফেলবে। আর স্যাচুরেট মোডটা যদি সিলেক্ট করি তাহলে এটা যাই কালারগুলো আছে সেই কালারগুলোকে আরো উজ্জ্বল করে দেবে। এই তো এখানে আমরা যদি শুধু এই টি শার্টের উপরে কাজ করতে চাই তাহলে আমরা এই জায়গাটাকে সিলেকশন করে নিতে পারি। তো এখানে যতগুলো আমরা টুলস আজকে দেখলাম প্রত্যেকটার ক্ষেত্রে একই কথা, হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম সিলেকশন করে, যেমন প্যাটার্ন স্টেম টুলটা ব্যবহার করলাম তখন আমরা সিলেকশন করে দেখলাম, আবার অন্য কোনোটাতে সিলেকশন করে আমরা দেখানো হয় না। তো যদি আপনি সিলেকশন করে টুলসগুলো অ্যাপ্লাই করেন তাহলে ওই সিলেকশন এরিয়ার ভিতরেই কাজটা হবে, আর যদি সিলেকশন করে না করে করেন তাহলে কিন্তু পুরোটাতে অ্যাপ্লাই হবে। তো এখন সিলেকশন করে আমি যদি এখন স্যাচুরেটটা ক্লিক করে ড্র্যাগ করে দিই পুরাটাতেই করলাম, বাট এই উপরে ফেস এবং হাতে বা মানে হাতের ভিতরে কিন্তু এই স্যাচুরেটের কাজটা অ্যাপ্লাই হয় নাই, কারণ ওটা ইয়ার বাইরে ছিল।
অর্থাৎ সিলেকশনের বাইরে। তো এখন স্যাচুরেট কোডটাতে আমরা অ্যাপ্লাই করলাম, দেখেন কালারটা ছিল যে এরকম একটু ফ্যাকাশে ফ্যাকাশে বা কালার মানে অনেকদিন ব্যবহার করলে যেমন কালারটা একটু কমে যায়, তো এই ধরনের একটা ইমেজে আমরা কিন্তু কালারটা একটু বাড়াই দিতে পারতেছি স্যাচুরেট মোডে। আর যদি মনে করি যে না কালার বেশি আছে, নতুন একটা টি শার্ট বাট কালার আপনি বেশি আছে, সেটাকে কমাই দেবেন। তো সেক্ষেত্রে তখন আপনাকে ডিস্যাচুরেট মোডটা সিলেক্ট করে এটাতে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে নতুনকে আপনি পুরনো বানায় ফেলতে পারবেন খুব সহজেই। তো এই ছিল আজকের সবগুলো টুলসের ব্যবহার, মোটামুটি অনেকগুলো টুলস, তবে সবগুলোরই বেসিকটা অবশ্যই জানা থাকতে হবে, যেন মোটামুটি বেশি ব্যবহার না হলেও যেন কিছুটা ধারণা থাকে, যেহেতু গ্রাফিক ডিজাইনার আপনারা হতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে সবগুলো টুলস এবং অপশন সম্পর্কে বেসিক ধারণাটা থাকা লাগবে, যার কারণে আমি সবগুলোই মানে দেখানোর চেষ্টা করব। আর যেগুলো ইম্পর্টেন্ট মানে কাজ করতে গেলে, ফটো এডিটিং রিলেটেড কাজ করতে গেলে যেগুলো বেশি ব্যবহার হয়, সেগুলোতে আপনাদের একটু বেশি পরিমাণে কাজ করতে হবে বা প্র্যাকটিসটা ওই টুলসগুলোতে বেশি করতে হবে। ঠিক আছে, তো সেটা আমি আরেকবার একটু রিপিট করতেছি। ক্লোন স্টেম টুল, এটা বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন, পাশাপাশি প্যাটার্ন স্টেম টুলটাও, এবং এই যে ইরেজার টুলগুলো আর গ্রেডিয়েন্ট টুলটা, এটাকে জাহিদ, ঠিক আছে। তো তো এই টুলসগুলো একটু বেশি ব্যবহার করবেন। ইরেজার টুল, ক্লোন স্টেম টুল, হিস্টোরিটা অতটা লাগবে না, গ্রেডিয়েন্ট টুলটা। আর বাকি যেগুলো ছিল এগুলো অল্প পরিমাণে অ্যাপ্লাই করবেন বা অল্প পরিমাণে একটু কাজ করে দেখবেন যে কোনটাতে কী কাজটা হচ্ছে। ঠিক আছে, তো এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। সবাই কি আছেন?